ফ্রেন্ডস, আপনারা যদি সিটেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন এবং আপনি ল্যাঙ্গুয়েজ 1 অথবা ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ নিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব 60 ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফ্রম দ্য টপিক ল্যাঙ্গুয়েজ স্কিলস। ল্যাঙ্গুয়েজ স্কিলস এমন একটি গুরুত্বপূর্ণ টপিক যে টপিক থেকে এখন পর্যন্ত যতবার সিটেট পরীক্ষা কন্ডাক্ট হয়েছে, এমন কোনো সিটেট পরীক্ষা নেই যে সিটেট পরীক্ষার মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক থেকে এমসিকিউ আসেনি। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিক নিয়ে পুরো আলোচনা করেছি, এক ম্যারাথন ক্লাস আমি কন্ডাক্ট করেছি। ভিডিও আপনি এখন পর্যন্ত দেখে না থাকলে উপরে আই বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি এই ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিও দেখার পর আপনি ল্যাঙ্গুয়েজ স্কিলস এই টপিকের অন্তর্গত কোনো সাব টপিক মিস করবেন না এবং পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন আপনি ইজিলি আনসার করতে পারবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং আর প্রোডাক্টিভ স্কিলস? নিচের কোনগুলি প্রোডাক্টিভ স্কিলস? দেখুন, এই কোয়েশ্চেনটি এসেছিল 2023-এর জানুয়ারি মাসের 20 তারিখ পেপার 2-তে। লিসেনিং অ্যান্ড রিডিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, স্পিকিং অ্যান্ড রাইটিং, রাইটিং অ্যান্ড রিডিং। দেখুন, লিসেনিং অ্যান্ড রিডিং হলো রিসেপটিভ স্কিলস, ঠিক আছে? তাই এটাকে আমরা কাট করে দিলাম। অপশন বিতে আছে লিসেনিং অ্যান্ড স্পিকিং। দেখুন, স্পিকিং হলো প্রোডাক্টিভ স্কিল কিন্তু লিসেনিং হলো রিসেপটিভ স্কিল, এটাকে আমরা কেটে দিলাম। তারপর অপশন সি দেখুন, স্পিকিং অ্যান্ড রাইটিং। তো স্পিকিং অ্যান্ড রাইটিং, স্পিকিংয়ের মাধ্যমে এবং রাইটিংয়ের মাধ্যমে আমরা নিজের থট, নিজের মেন্টাল অ্যাবিলিটি, নিজের থিঙ্কিং শেয়ার করতে পারি অপরের সাথে। তাই স্পিকিং অ্যান্ড রাইটিং হলো প্রোডাক্টিভ স্কিলস। সি হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চেন নাম্বার 2, external conditions under which communication occurs imposes various constraints on the language user. এখানে এক্সটার্নাল কন্ডিশনের কথা বলা হচ্ছে, মানে যে ভাষার প্রয়োগ করবে বা ভাষার ব্যবহার করবে, ব্যবহার করার ক্ষেত্রে কনস্ট্রেন্টস আছে, বিভিন্ন সীমাবদ্ধতা আছে। ফিজিক্যাল কন্ডিশনস ফর স্পিচ ডু নট ইনক্লুড। তো এখানে আপনাকে বলতে হবে যে স্পিচের জন্য এমন কি ফিজিক্যাল কন্ডিশন যা ইনক্লুড করে না। এখানে নেগেটিভ অর্থে আপনাকে উত্তর করতে হবে, ঠিক আছে? এই প্রশ্নটি এসেছিল 3/2/2023 পেপার 1-এ, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলি হলো অনলাইন সিটেট এক্সামের কোয়েশ্চেন। অপশানে ক্লারিটি অফ প্রনাউন্সিয়েশন, মানে প্রনাউন্সিয়েশনের শুদ্ধতা বা স্পষ্টতা। তারপর অ্যাম্বিয়েন্ট নয়েজ, অ্যাম্বিয়েন্ট নয়েজ মানে স্পষ্ট আওয়াজ বা ধ্বনি, যে ধ্বনিকে অনায়াসে শোনা যায়। যেমন এখানে উদাহরণ আছে ট্রেনের আওয়াজ, ট্রাফিকের শব্দ, স্ট্যাটিক বা কোনো স্ট্যাটিক সাউন্ড, ঠিক আছে? তারপর পুয়ার প্রোডাকশন অফ স্পিচ। এই পুয়ার প্রোডাকশন অফ স্পিচ মানে এমন ধ্বনি প্রডিউস হচ্ছে, প্রোডাকশন হচ্ছে যে ধ্বনি কম আওয়াজ বিশিষ্ট। তো কম আওয়াজ বিশিষ্ট হলো এটার মধ্যে শুদ্ধ উত্তর, কেননা এটি ইনক্লুড থাকবে না, তাই সি হয়ে যাবে শুদ্ধ উত্তর। দেখুন, ক্লারিটি অফ প্রনাউন্সিয়েশন থাকতে হবে, অ্যাম্বিয়েন্ট নয়েজ হতে হবে। তারপর ডিস্টোরশনস, দেখুন টেলিফোন লাইন্স অ্যান্ড পাবলিক অ্যাড্রেস সিস্টেমস। তো এখানে ডিস্টোরশনস মানে ইনক্লুড করে, কেননা এই ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে যে সমস্ত কনস্ট্রেন্টস থাকে, মানে সীমাবদ্ধতা থাকে বা বাধা থাকে, এটা ক্লারিটি অফ প্রনাউন্সিয়েশন থাকে, তারপর অ্যাম্বিয়েন্ট নয়েজ থাকে, তারপর ডিস্টোরশনসও থাকে, বাধাও থাকে। টেলিফোনে যদি আপনি কথা বলেন তখন অনেক ক্ষেত্রে নেটওয়ার্কেরও সমস্যা থাকে, তো নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা কথা শুনতে পাই না। তো এগুলি ইনক্লুডেড, কিন্তু আমাদের এখানে ডু নট ইনক্লুড আছে, তাই সি হয়ে গেল শুদ্ধ উত্তর। উত্তর কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 3 দেখি। দেয়ার আর 4 ডোমেইনস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ। ভাষার ব্যবহারের 4টি ডোমেইন রয়েছে। একটি হলো পার্সোনাল, অপরটি হলো পাবলিক এবং নেক্সট হলো অকুপেশনাল আর এডুকেশনাল, ঠিক আছে? ব্যক্তিগত, পাবলিক, ঠিক আছে, মানে সার্বজনীন, তারপর অকুপেশনাল পেশাভিত্তিক, তারপর এডুকেশনাল শৈক্ষিক। Which of the following is least likely to feature in the formal occupational domain? তো নিচের কোনটি ফর্মাল অকুপেশনাল ডোমেইনকে সবচেয়ে কম বা সবচেয়ে লিস্ট ফিচার করে আর কি, যে ফর্মাল অকুপেশনাল ডোমেইনের
বৈশিষ্ট্য দর্শায় না, লিস্ট এখানে আছে, মনে রাখবেন। নেগেটিভ অর্থে আপনি আনসার খুঁজে বের করবেন। এই প্রশ্নটি এসেছিল 3/2/2023 পেপার 1-এ, যে সিটেট অনলাইন এক্সাম হয়েছিল, এই অনলাইন সিটেট এক্সামের কোয়েশ্চেন এগুলি। অপশানগুলি দেখুন। হোয়াটসঅ্যাপ মেসেজেস, দেখুন আজকাল আপনি যদি কোনো চাকুরিতে থাকেন তাহলে আপনি জানেন যে হোয়াটসঅ্যাপ মেসেজেস কত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এবং হোয়াটসঅ্যাপ মেসেজেসের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারি, তারপর বিভিন্ন ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসের ফটোকপিও সেন্ড করতে পারি। তো হোয়াটসঅ্যাপ মেসেজেস তো কী করে আমাদের ফর্মাল অকুপেশনাল ডোমেনকে ফিচার করে, অবশ্যই করে। তারপর ইমেলস বিটুইন কলিগস, ইমেলস বিটুইন কলিগস এর অর্থ হলো মানে কলিগদের মধ্যে, আপনি অফিসে আছেন, অফিসের মধ্যে 6-7 যদি আপনারা কর্মী থাকেন তাহলে আপনাদের মধ্যে কখনো কখনো ইমেইলের মাধ্যমে কথাবার্তা অবশ্যই হয়ে যেতে পারে। আপনি কোনো সার্টিফিকেট ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন, ঠিক আছে, স্প্রেডশিট পাঠাতে পারেন, এগুলি হতে পারে, ঠিক আছে। তারপর লেটার্স অফ কমপ্লেইন্ট, এখানে কমপ্লেইন করার লেটার, এটা তো হবে না, তাই সদ্য উত্তর হয়ে গেল অপশন সি। তারপর দেখুন অপশন ডি, ফাইন্যান্সিয়াল রিপোর্টস। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টস অবশ্যই আমরা পাঠাতে পারি। ফাইন্যান্সিয়াল রিপোর্ট কী করে ফর্মাল অকুপেশনাল ডোমেইনের মধ্যে থাকে, কিন্তু লেটার্স অফ কমপ্লেইন্ট ফর্মাল অকুপেশনাল ডোমেইনের মধ্যে থাকে না। আশা করি কেন উত্তর হলো আপনারা বুঝতে পারলেন। চলুন কোয়েশ্চেন নাম্বার 4 দেখি। প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন ইন কনভারসেশনস। কনভারসেশনের মধ্যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, স্ট্রেস, কোথায় বেশি স্ট্রেস দেওয়া হবে, জোর করে বলা হবে, কোথায় আস্তে করে বলা হবে, মানে হ্রস্বস্বর দীর্ঘস্বর। ইন্টোনেশন, কোথায় জোরে বলা হবে, কোথায় আস্তে বলা হবে। এটা কনভারসেশনের মধ্যে কিসের সাব স্কিল আপনাকে বলতে হবে। এই প্রশ্নটি এসেছিল 29 ডিসেম্বর 2022 পেপার 1-এ। অপশনগুলি দেখুন, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। বলুন তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে। দেখুন, রিডিংয়ের মধ্যে আপনার প্রোনাউন্সিয়েশন শুদ্ধ করতে হয়, কিন্তু আপনি স্ট্রেস তেমনটা না দিলেও হয়। ইন্টোনেশন আপনার যদি ঠিকঠাক না থাকে তবু হয়, তাই রিডিং উত্তর হবে না, আমরা কাট করে দিব। রাইটিংয়ের মধ্যে স্ট্রেস আর প্রোনাউন্সিয়েশন কোথায়, কাট করে দিন। লিসেনিংয়ের মধ্যে স্ট্রেস, প্রোনাউন্সিয়েশন আর ইন্টোনেশন কোথায়, কাট করে দিন। এই স্পিকিংয়ের মধ্যে আপনার কি করতে হবে, প্রোনাউন্সিয়েশন খেয়াল করতে হবে, স্ট্রেস দিতে হবে, কোন শব্দে বেশি স্ট্রেস দিবেন, কোন শব্দে কম, সেটা আপনি বিবেচনা করে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন, ওয়ার্ড মিনিং বুঝে। ইন্টোনেশন, ঠিক আছে, হ্রস্বস্বর, প্লুতস্বর, দীর্ঘস্বর, এগুলি আপনি ইউজ করবেন। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে গেল অপশন ডি। উত্তর কিভাবে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। চলুন কোয়েশ্চেন নাম্বার 5 দেখি। পিকচার চার্ট ক্যান ইফেক্টিভলি বি ইউজড ফর ডেভেলপিং, মানে শ্রেণীকক্ষে আমরা পিকচারের চার্ট, বিভিন্ন ধরনের পিকচারের চার্ট আমরা ইউজ করতে পারি, সেটা দিয়ে কি বিকাশ করার জন্য। দেখুন, এটি মনে করুন একটি পিকচার চার্ট। তো এই পিকচার চার্ট আমরা শ্রেণীকক্ষে কি বিকাশ করার জন্য ব্যবহার করতে পারি। এই কোয়েশ্চেনটি এসেছিল ডিসেম্বর মাসের 29 তারিখ 2022 ইংরেজি, যে সিটেট অনলাইন পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার পেপার 1-এ, ঠিক আছে। তো অপশনগুলি দেখে নিই, চলুন। স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস। তো পিকচার চার্ট দেখিয়ে কি আমরা শিশুদের মধ্যে স্পিকিং, কথা বলার দক্ষতা এবং শোনার দক্ষতা বাড়াতে পারি? অবশ্যই না, ঠিক আছে। পিকচার দেখে এগুলো আমরা করতে পারবো না। তারপর দেখুন অপশন বি কি বলছে, স্পিকিং। পিকচার দেখে আমরা স্পিকিং অবশ্যই ইমপ্রুভ করাতে পারি। এছাড়া রাইটিং স্কিলস, হ্যাঁ, পিকচারের মধ্যে যে সমস্ত শব্দ থাকবে, সেই শব্দগুলির উপরে থাকবে পিকচার, ছবি, আর ছবির নিচে থাকবে আপেলের নিচে আপেল লেখা থাকবে, বাঘের নিচে বাঘ লেখা থাকবে, টাইগার লেখা থাকবে। এগুলি দেখিয়ে আমরা অবশ্যই স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিলকে ইমপ্রুভ করতে পারি। তবু অপশন সি কী বলছে আমরা এক্সপ্লোর করে দেখি। রিডিং অ্যান্ড স্পিকিং স্কিলস। রিডিং স্কিল আমরা ইমপ্রুভ করাতে পারি, কিন্তু স্পিকিং স্কিল তো ইমপ্রুভ হবে না পিকচার দেখিয়ে। তারপর দেখুন, পিকচার দেখিয়ে আপনি স্পিকিং স্কিল ইমপ্রুভ করাতে পারেন, ঠিক আছে, কিন্তু রিডিং স্কিল শুধু পিকচার চার্ট দেখিয়ে ইমপ্রুভ করানো যাবে না। তারপর দেখুন, এটা আমরা কাট করে দেব। রিডিং অ্যান্ড লিসেনিং স্কিলস। রিডিং স্কিল ইমপ্রুভ কিছুটা হলে করানো যায়, কিন্তু লিসেনিং তো আপনি পিকচার দেখিয়ে ইমপ্রুভ করাতে পারবেন না। পিকচার দেখিয়ে আপনি যখন কোনো কিছু বলবেন, সেই ওয়ার্ডের মিনিং আপনি শেখাবেন, সেই পার্টিকুলার ওয়ার্ড শেখাবেন। এখানে রিডিং আপনি শেখাবেন না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর বি কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 6 দেখি। ইন রিডিং স্কিল, স্কিমিং ইজ।
এই প্রশ্নটি এসেছিল 2022-এর 12 জানুয়ারি তারিখে যে সিটেট পরীক্ষা হয়েছিল, এই সিটেট পরীক্ষায়। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে? প্রশ্ন বলছে যে রিডিং স্কিলের মধ্যে স্কিমিং কী। আমি এর পূর্বের ভিডিওতে পুরো ডিটেল আলোচনা করেছি, 1 ঘন্টা 55 মিনিটের ভিডিও হয়েছে। আপনারা দেখে না থাকলে অবশ্যই আই বাটনে ক্লিক করে এই ভিডিও দেখার পর দেখতে পারেন, ঠিক আছে? তো অপশনগুলি চলুন প্রথমে আমরা এক্সপ্লোর করি। এ রিডিং স্ট্র্যাটেজি ইউজড ফর রিডিং অ্যালাউড ইন এ টেক্সট। স্কিমিং লাউড রিডিং মানে জোর করে পড়ার জন্য করা হয় না, আপনি কাট করে দিন। অপশন বি কী বলছে দেখুন, এ টেকনিক ইউজ টু ফাইন্ড দ্য মেইন অর জেনারেল আইডিয়া ইন এ টেক্সট। মেইন বা জেনারেল আইডিয়া একটি টেক্সটের মধ্যে কি সেটা বোঝার জন্য যে টেকনিক ইউজ করা হয় সেটারই নাম হলো স্কিমিং। বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তবুও সি ডি কেন হবে না, চলুন আমি খুব কম সময় নিয়ে এক্সপ্লোর করছি। এ টেকনিক ইউজ টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন ইন এ টেক্সট। স্পেসিফিক ইনফরমেশন করাকে গ্যাদার করাকে স্ক্যানিং বলা হয়, স্কিমিং বলা হয় না, ঠিক আছে? আমরা কাট করে দেব। তারপর এ স্ট্র্যাটেজি ইউজড ফর রিডিং অনলি দ্য ফার্স্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ, মানে প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রথম বাক্য পড়ার জন্য না, এটা ভুল। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী করে হলো আশা করি আপনি বুঝলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, উই শুড ড্যাশ 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসেস। এই প্রশ্নটি 12 জানুয়ারি 2022 তারিখে এসেছিল, আপনারা এখানে দেখুন। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটি এখানে কি হবে দেখুন, মেক হবে, ইন্টিগ্রেট হবে, ইগনোর হবে, আইসোলেট হবে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ইন্টিগ্রেট, ঠিক আছে? উই শুড ইন্টিগ্রেট 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, মানে LSRW, যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4 দক্ষতা, এই 4 ভাষা দক্ষতাকে ইন্টিগ্রেট করে একসাথে মিলিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাস চালাতে হবে, ঠিক আছে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে গেল অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন, ড্যাশ ইজ কোর অফ দ্য রিডিং স্কিল, মানে রিডিং স্কিলের সবচেয়ে ব্যাকবোন কি আপনাকে বলতে হবে। লেটার নলেজ, মিনিং, স্পেলিং, ফ্লুয়েন্সি। মনে রাখবেন রিডিং স্কিলের ব্যাকবোন হলো মিনিং, মানে আপনি যে পড়ছেন সেটার অর্থ কমপক্ষে আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো 8 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে গেল অপশন বি। আবার কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন, ফ্লাওয়ার অ্যান্ড হেজ regarded which one of the following skills as problem creating and solving skills, ঠিক আছে? এই কোয়েশ্চেন দেখে মাথা ঘোরাবে অনেকের, কেননা এই ফ্লাওয়ার মানে কি দেখুন, এই ফ্লাওয়ার আর হেইজ এই দুজন হলেন সাইকোলজিস্ট, বা এই দুজন মিলে রাইটিংয়ের একটি ডিজাইন তৈরি করেছিলেন, ঠিক আছে? তো ফ্লাওয়ার এর পুরো নাম হলো লিন্ডা ফ্লাওয়ার, ঠিক আছে? আর হেইজ কী করেছিলেন চলুন আমি আপনাকে পিক্টোরিয়াল দেখিয়ে দিচ্ছি। ইন 1980 লিন্ডা এস ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার ওনার নাম হলো লিন্ডা এস ফ্লাওয়ার, 1980 খ্রিস্টাব্দে ওনারা ডেভেলপ করেছিলেন একটি রাইটিং মডেল, ঠিক আছে? আর হেইসের পুরো নাম হলো জন আর হেইস। তারা দুজন মিলে কগনিটিভ প্রসেস অফ মডেল রাইটিং, ঠিক আছে? কগনিটিভ প্রসেস অফ মডেল রাইটিং মানে কি করে লেখা হবে, কিভাবে লেখা উচিত, সেটার উপর একটি মডেল তৈরি করেছিলেন, ঠিক আছে? আর এই মডেলের মধ্যে ওনারা কি আর্গিউ করেছিলেন দেখুন, দে আর্গিউড দ্যাট রাইটিং ইজ এ সেট অফ হায়ারার্কিক্যালি অর্গানাইজড থিঙ্কিং প্রসেসেস। ওনাদের মধ্যে লেখা হলো হায়ারার্কিক্যালি, মানে বংশানুক্রমিকভাবে থিঙ্কিং করা বা অর্গানাইজ করে নেওয়া চিন্তার কিছু প্রসেস বা স্টেপস, ঠিক আছে? রাদার দ্যান এ সিরিজ অফ লিনিয়ার স্টেপস অর ডিসক্রিট স্টেজেস, মানে লিনিয়ার স্টেপস ছাড়া, রৈখিক স্টেপস ছাড়া এবং ডিসক্রিট স্টেজ ছাড়া এটি হলো একটি মেন্টাল প্রসেস, থিঙ্কিং প্রসেস, যা বংশানুক্রমিক বা হায়ারার্কিক্যালি অর্গানাইজ করা হয়, এটা বলেছিলেন। চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লিন্ডা ফ্লাওয়ার অ্যান্ড জন আর হেইস কোন মডেল দিয়েছিলেন। ওনারা যে মডেল দিয়েছিলেন এই মডেলটি ছিল কিছুটা এ ধরনের, ঠিক আছে? মানে প্রথমে কি হবে, দ্য রাইটার্স লং টার্ম মেমোরি, রাইটার প্রথমে ভাববে নিজের মনে, নলেজ অফ টপিক, কোন টপিক নিয়ে কথা বলবে সেই টপিক এর উপর রিসার্চ করবে, টপিকের উপর পড়াশোনা করবে। নলেজ অফ অডিয়েন্স, তারপর রাইটার কি করবে, প্রথমে কোনো কিছু লেখার পূর্বে যে সমস্ত অডিয়েন্স বা যে সমস্ত রিডার রয়েছে তাহারা
কতটুকু জ্ঞানী, তাদের জ্ঞান কি সেটা অবশ্যই অল্প যাচাই করবে। তারপর স্টোরড রাইটিং প্ল্যানস, তারপর কি করবে, রাইটিং প্ল্যান আরম্ভ করে দেবে। তো এরকম টাস্ক এনভায়রনমেন্ট, এই যে পিকচার, এই পিকচার হলো এই দুজন সাইকোলজিস্টের দেওয়া একটি মডেল, যা হলো রাইটিং মডেল। ঠিক আছে, ওনাদের মধ্যে প্রথমে প্ল্যানিং হবে, প্ল্যানিংকে অর্গানাইজ করা হবে, তারপর গোল সেট করা হবে, তারপর এটাকে যদি প্রয়োজন হয় আবার মনিটর করা হবে, চেক করা হবে, তারপর এটাকে ট্রান্সলেট করা হবে, আর সব শেষে কি হবে, এটাকে টেক্সটে পরিণত করা হবে, টেক্সট প্রডিউস করা হবে, একদম ফাইনাল লেখা হয়ে গেল। কিন্তু এরপর আবার কি হবে, এটাকে রিভিউ করা হবে। রিভিউ করার জন্য কি করা হবে, এটাকে পড়া হবে, তারপর এটাকে এডিট করা হবে। ঠিক আছে, আর এত সব কিছু করার পর ফাইনাল টেক্সট রেডি হবে। তো রাইটিং প্রসেসকে অনেকটা এই দুই সাইকোলজিস্ট এক্সপ্রেস করেছিলেন এই পিকচারের মাধ্যমে। আশা করি এতটুকু আপনি বুঝতে পারেন। খুব ব্রিফলি আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চলুন এবার আমরা ব্যাক করে যাই কোয়েশ্চেনের মধ্যে। তো ফ্লাওয়ার অ্যান্ড হেজ রিগার্ডেড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্কিলস এজ প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড সলভিং স্কিল। তো এই ফ্লাওয়ার এবং হেজ কোন স্কিলকে প্রবলেম ক্রিয়েটিং এবং সলভিং স্কিল বলেছিলেন? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে রাইটিং, কেননা ওনারা রাইটিং মডেল কী করেছিলেন, দিয়েছিলেন। ঠিক আছে, তো রাইটিংকে ওনারা প্রবলেম ক্রিয়েটিং এবং সলভিং স্কিল বলেছিলেন। তো এখানে লিসেনিং, স্পিকিং, রিডিং হবে না, রাইটিং হয়ে যাবে শুদ্ধ উত্তর। আশা করি আপনি বুঝতে পারলেন। চলুন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 10 দেখি। দ্য লাস্ট স্টেজ অফ রাইটিং ইজ, লেখার সবশেষ স্টেজ কি? 2018-তে এসেছিল ডিসেম্বর মাসে যে সিটেট পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায়। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে দেখুন, কন্ট্রোলড রাইটিং। যে রাইটিং আমরা প্রথমে দিয়ে থাকি, ছাত্রছাত্রীদের গাইড দিয়ে থাকি যে এভাবে লিখবে তোমরা, এটাকে বলা হয় কন্ট্রোলড রাইটিং। একটা নির্দিষ্ট সীমা ধার্য করে দেওয়া হয় এক্ষেত্রে রাইটারদের। তারপর গাইডেড রাইটিং, এই গাইডেড রাইটিংয়ের মধ্যে গাইড করা হয় তোমরা এটা লিখো, ওটা লিখো, এভাবে লিখো, অভাবে লিখো না বলে। ঠিক আছে, তারপর অপশন সি ফ্রি রাইটিং। তারপর ডি হলো অ্যাডভান্সড রাইটিং। তো অ্যাডভান্সড রাইটিং হলো কম্পোজিশন বা রাইটিংয়ের সবশেষ স্তর বা ফাইনাল স্তর। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 11, the procedure of alphabetic method is। তো অ্যালফাবেটিক মেথডের প্রসিজিওর কি আপনাকে বলতে হবে। দেখুন অ্যালফাবেটিক মেথডে প্রথমে কি করা হয়, লেটার, ওয়ার্ড, সেন্টেন্সেস, ফ্রেজেস, মানে এটা কমা দিয়ে বা এটা স্টেপ ওয়াইজ চলবে। ঠিক আছে, তো অ্যালফাবেটিক মেথডের মধ্যে প্রথমে লেটার, ABC ইত্যাদির গান শেখানো হবে। তারপর ওয়ার্ড, স্প্যান, ম্যান এ ধরনের শব্দ, সংক্ষিপ্ত শব্দ শেখানো হবে। তারপর আই এম গোয়িং টু স্কুল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এ ধরনের সেন্টেন্স শেখানো হবে, সেন্টেন্স ফ্রেজেস শেখানো হবে। তারপর টপ আপ, বটম অফ দ্য নি এ ধরনের যে ফ্রেজেস, এই ফ্রেজগুলি শেখানো হবে। আর এই প্রসেসকে বলা হয় অ্যালফাবেটিক মেথড। তাই অপশন এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, রিডিং স্কিল ক্যান বি ডেভেলপড বেস্ট বাই। রিডিং স্কিলকে কী করে ভালোভাবে ডেভেলপ করা যায়? রাইটিং ইউজ টু কোয়েশ্চেন্স অন টেক্সট। রাইটিং, এখানে আমরা রিডিংয়ের উপর প্রশ্ন, এখানে রাইটিং দিয়েছি, আপনি কাট করে দিন। তারপর অপশন বি কি বলছে দেখুন, ফোকাসিং অন দ্য ইউজ অফ ওয়ার্ডস ফ্রম কনটেক্সট ইন দ্য টেক্সট। অবশ্যই যে শব্দগুলির উত্তর, সব কটা শব্দের একটি টেক্সটের মধ্যে আমরা যে পড়ার পর অর্থ জানবো এমন নয়। তো যে সমস্ত শব্দের অর্থ জানবো না, সেই সমস্ত শব্দ কোন কনটেক্সটে এই পার্টিকুলার টেক্সটে ব্যবহার হচ্ছে সেটা আমাদের অবশ্যই যাচাই করতে হবে। ওটা যাচাই করে আমরা মিনিংকে গ্রাস্প করব। তাই বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তবু সি অপশন একবার আমরা দেখি, ডুইং ভোকাবুলারি এক্সারসাইজেস, না এটা তো হবে না, ভোকাবুলারি এক্সারসাইজ করা হবে না। ভোকাবুলারি এক্সারসাইজ করে রিডিং স্কিল ইমপ্রুভ হয় না। ডুইং কুইজেস অ্যান্ড প্লেইং ওয়ার্ড গেমস এবং কুইজ দিয়ে রিডিং স্কিল ইমপ্রুভ হবে না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর কেমন করে হলো আশা করি আপনি বুঝলেন। কোয়েশ্চেন নাম্বার এবার 13 দেখুন, লিসেনিং স্টিমুলাস কি আপনাকে বলতে হবে। তো লিসেনিং স্টিমুলাস কী করে থাকে আমি পূর্বের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, দেখুন লিসেনিং স্টিমুলাস কী করে থাকে। অপশনগুলি প্রথমে আমরা একবার এক্সপ্লোর করি। প্রেজেন্টস ইনপুট টু সেপারেট গ্রুপস অফ স্টুডেন্টস হু গ্যাদার এগেইন টু শেয়ার ইট। না, এখানে কি করে ইনপুট টু সেপারেট গ্রুপস, আলাদা আলাদা গ্রুপকে কি করে ইনপুট দেয়, মানে ইনফরমেশন দেয়, এবং এই ইনফরমেশন ছাত্ররা একে অন্যের সাথে শেয়ার করবে এমন না। ঠিক আছে, এটা আপনি কাট করে দিন। তারপর দেখুন, is listening to a good commentary to review it।
একটা গুড কমেন্টারি শুনে একটা বিষয়ে রিভিউ দেওয়া, এটাও হবে না। তারপর দেখুন এনাবল স্টুডেন্টস টু ডিসকাস এ সেট অফ ক্রাইটেরিয়া দ্যাট দে প্রায়োরিটাইজ টু কমপ্লিট অ্যান্ড প্রেজেন্ট এ টাস্ক, এটা হবে না যে একটি ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপর এটাকে প্রায়োরিটাইজ মানে এটার প্রায়োরিটি সেট করে তারপর এটাকে একটি কাজ প্রদান করা, এটা হবে না। প্রেজেন্টস অ্যান্ড ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটি, আমি যে ভিডিওর মধ্যে বলেছিলাম যে লিসেনিং স্টিমুলাসের অর্থ হলো ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটির যে ডাইরেকশন এটাকে বলা হয় লিসেনিং স্টিমুলাস, অপশন ডি হবে শুদ্ধ উত্তর। এটার একটি ছোট্ট এক্সাম্পল আমি দিচ্ছি। মনে করুন আপনি 5 জন স্টুডেন্টকে একত্র করলেন, একটি গ্রুপ বানালেন এবং 5 জন স্টুডেন্টকে গ্রুপ বানিয়ে আপনি বললেন যে আমি এখন যা বলবো তোমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি আমার কথা না শোনো তখন তোমরা এটা করতে পারবে না, আমি কি করতে হবে সেটা তোমাদের বলবো, ঠিক আছে। তো এ ধরনের যে ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটি, এখন যদি এই 5 জন স্টুডেন্টের মধ্যে কোনো একজন স্টুডেন্ট যদি ভালো করে না শুনে, মনোযোগ দিয়ে না শুনে, তখন সে আর কি ওই স্টেপ ফলো করতে পারবে? মোটেই না। তো এ ধরনের অ্যাক্টিভিটি আর কি, এটাকে বলা হয় লিসেনিং স্টিমুলাস, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন এখন, এ টিচার অফ ক্লাস 5 ইজ প্র্যাকটিসিং ইন্টারেক্টিভ লিসেনিং ইন দ্য ক্লাস, মানে পঞ্চম শ্রেণীতে একজন শিক্ষিকা কী করছেন বা শিক্ষক ইন্টারেক্টিভ লিসেনিং প্র্যাকটিস করছেন। তো ইন্টারেক্টিভ লিসেনিং বা অ্যাক্টিভ লিসেনিং কি? যেখানে কথা শুনে, যখন শ্রোতা কথা শুনে সেই কথা শোনার পর যদি কোনো ডাউট ক্রিয়েট হয়, কোনো কোয়েশ্চেন্স কোয়েরিজ থাকে, সেগুলিকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারে, যেমন ফেস টু ফেস কনভারসেশন, কোনো ভিডিও কনফারেন্স বা অডিও কনফারেন্স বা মানে ফোন কলের মধ্যে হতে পারে, এটাকে বলা হয় ইন্টারেক্টিভ লিসেনিং, ঠিক আছে। তো শি শুড ফোকাস অন, তো এই শিক্ষিকাকে কিসের উপর ফোকাস করতে হবে? দেখুন অপশনগুলি, লিসেনিং অ্যান্ড স্পিকার্স অ্যাটিটিউড অবজার্ভিং, এখানে লিসেনিংয়ের উপর ফোকাস করতে হবে যে ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে শিখছে, শুনছে কি না, ঠিক আছে। কিন্তু স্পিকারের অ্যাটিটিউড এখানে অবজার্ভ করা যাবে না, এটাকে কাট করে দিলাম। লিসেনিং টু ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, এখানে যে ইন্টারেক্টিভ লিসেনিং যদি ডেভেলপ করতে হয় তখন শিক্ষিকাকে ওয়ার্ড স্ট্রেসের উপর জোর দিতে হবে না, আপনি কাট করে দিন। লিসেনিং টু দ্য প্রনাউন্সিয়েশন, শুধুমাত্র প্রনাউন্সিয়েশন ঠিকঠাক হচ্ছে কি না সেটা যাচাই করা নাম ইন্টারেক্টিভ লিসেনিং নয়, আপনি কাট করে দেন। তারপর অপশন ডি দেখুন, লিসেনিং অ্যান্ড রেসপন্ডিং, ইন্টারেক্টিভ লিসেনিং এর মধ্যে কি করতে হবে? শ্রোতাদের শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে। যদি তারা উত্তর দিতে পারে তাহলে আমরা বুঝবো যে আমাদের ইন্টারেক্টিভ লিসেনিং কমপ্লিট হচ্ছে। চলুন এবার কোয়েশ্চেন নাম্বার 15 দেখব। রিডিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিনস, মানে ইংলিশকে যে দ্বিতীয় ভাষা হিসাবে পাঠদান করা হয় বা পড়া হয় সেটার অর্থ কী আপনাকে বলতে হবে। তো সেটার অর্থ কী দেখুন, অপশন রিডিং অ্যালাউড, জোর করে পড়া, এটা তো হবে না। তারপর দেখুন অপশন বি, রিডিং ফর গ্রামার, শুধুমাত্র গ্রামারের জন্য পড়া, এটাও হবে না, গ্রামারের জন্য কোনো ভাষাকে আমরা পড়ি না, শিখি না। তারপর মিনিং মেকিং, অর্থ তৈরি করা, শুধুমাত্র অর্থ তৈরি করার জন্য সেকেন্ড ভাষা হিসাবে ইংরেজি পড়া হয় না, আপনি কাট করে দিন। তাই বুঝতেই পারলেন যে উত্তর কী হবে, উত্তর হবে ডি, ডিকোডিং অফ লেটার্স অ্যান্ড ওয়ার্ডস। ডিকোড করা মানে লেটার কি অর্থ বোঝাচ্ছে, শব্দ কি অর্থ বোঝাচ্ছে সেটাকে ডিকোড করার নাম হলো কোনো ভাষা শেখা বা ভাষা আয়ত্ত করা, ঠিক আছে। তাই ডি হয়ে গেল শুদ্ধ উত্তর। চলুন কোয়েশ্চেন নাম্বার 16 আমরা দেখি। দ্য ইউজ অফ ডিকশনারি ডাজ নট হেল্প লার্নার্স টু, ডিকশনারির ব্যবহার শিক্ষার্থীদের কিসে সাহায্য করে না? এই প্রশ্নটি এসেছিল ফেব্রুয়ারি 2016 এর সিটেট পরীক্ষায়। তো দেখুন অপশনগুলি কি বলছে। ফাইন্ড আউট হাউ টু সে ওয়ার্ড, হাউ টু সে ওয়ার্ড, কীভাবে উত্তর বলতে হয় সেটা ডিকশনারির মধ্যে কিন্তু লেখা থাকে। ডিকশনারির মধ্যে যে উচ্চারণের কৌশল, উচ্চারণ কিভাবে হবে সেটা ডেসক্রাইব করে লেখা থাকে। তো এটা তো হবে না, এটা আমরা কাট করব, মানে এটা শুদ্ধ অর্থে ব্যবহার হবে, কিন্তু কোন ডিকশনারি কিসে সাহায্য করে না সেটা আমাদের বলতে হবে। এটা তো সাহায্য করে, এটাকে আমরা কাট করে দিব, ঠিক আছে। নেগেটিভ সেন্সে আমরা আমাদের আনসার বের করতে হবে। তো তারপর বি অপশন কি বলছে দেখুন, বি প্রফিশিয়েন্ট ইন কমিউনিকেশন অরেল, মানে অরেল কমিউনিকেশনের মধ্যে প্রফিসিয়েন্ট হতে হবে। এটা অরেল কমিউনিকেশনের মধ্যে প্রফিসিয়েন্সি ডেভেলপমেন্ট ডিকশনারি করে না। শব্দের উচ্চারণ কিভাবে হবে সেই উচ্চারণের শৈলী লেখা থাকে, কিন্তু কমিউনিকেশন স্কিলে ওটা কি করে অ্যাপ্লাই হবে সেই অ্যাপ্লাইয়ের প্র্যাকটিস ডিকশনারি দেয় না। তো এটা তো করে না, পেয়ে গেলাম, এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। অপশন বি হবে শুদ্ধ উত্তর। আর সি ডি কি বলছে দেখুন, ফাইন্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস
মানে ডিকশনারি আমরা অর্থের শব্দের অর্থ বোঝার জন্যই তো করি, এটা তো শুদ্ধ। তারপর চেক দ্য পার্ট অফ স্পিচ অফ এ ওয়ার্ড, এই পার্টিকুলার শব্দের পার্টস অফ স্পিচ কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব কি সেটা ডিকশনারিতে লেখা থাকে, তো এটা তো হবে। তো বি হয়ে গেল এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। চলুন কোয়েশ্চেন নাম্বার 17 দেখি। ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষা শিখনের ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে স্টুডেন্টস টকিং টাইম শুড বি ইনক্রিজড বিকজ, একটি ভাষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কথা বলার সময় বাড়াতে হবে, কারণ কী জন্য বাড়াতে হবে? দেখুন অপশনগুলি কী বলছে। দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাসেস, কারণ তাহারা কী করবে, এই টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষায় শেখা হচ্ছে, যে ভাষা শেখা হচ্ছে ওই ভাষা হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ। ওই ভাষা যদি ভালো করে শিখতে হয় তাহলে ওদের এই ভাষায় কথা বলাতে হবে, ঠিক আছে। আর কথা ওদের এই ভাষায় যাতে বেশি করে কথা বলে, এই কথা বলার সময় বৃদ্ধি করতে হবে, কারণ দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাসেস, কারণ এই টার্গেট ল্যাঙ্গুয়েজকে ওরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করবে। তাই এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তবু বিসিডি আমরা একবার এক্সপ্লোর করি। দেখুন, টিচার্স ফিল রিল্যাক্সড হোয়াইল স্টুডেন্টস আর টকিং, না, যখন ছাত্রছাত্রীরা কথা বলে তখন কোনো শিক্ষক রিল্যাক্সড ফিল করেন না, অসুবিধা হয়, ঠিক আছে, এটা কাট করে দিবেন। তারপর দে এনজয় স্পেন্ডিং টাইম টকিং উইথ দেয়ার ফ্রেন্ডস, তাহারা কী করে অন্যদের সাথে, নিজের বন্ধুবান্ধবদের সাথে কথা বলতে খুব পছন্দ করে, এটা তো উত্তর হবে না। তারপর দে ক্যান লার্ন দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ফ্রম অ্যান্ড আদার, তারা শুদ্ধ উচ্চারণ অন্যদের কাছ থেকে শিখে, এটা অন্যদের কাছ থেকে শিখতে পারবে না, মানে নিজের যে ক্লাসমেটস রয়েছে এদের কাছ থেকে শিখে না, ঠিক আছে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর আপনি বুঝলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 18 দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন ডেভেলপিং রিডিং স্কিল অ্যাট প্রাইমারি লেভেল, প্রাইমারি লেভেলে মানে প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক স্তরে যদি আমরা কোনো ছাত্রছাত্রীর মধ্যে, কোনো শিক্ষার্থীদের মধ্যে রিডিং স্কিলকে ডেভেলপ করতে চাই, তাহলে নিচের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো অপশনগুলি দেখি, চলুন। অ্যাবিলিটি টু রিড ফ্রেজেস কারেক্টলি, শুধুমাত্র শুদ্ধ করে ফ্রেজ পড়লে কাজ চলবে না, কাট করে দিন। শুধুমাত্র ফ্রেজ পড়লে যেমন শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে, ওদের রিডিং স্কিল ডেভেলপ হবে, তেমন নয়, মিনিংও বুঝতে হবে, টেক্সটকে বুঝতে হবে, ঠিক আছে। বুঝে বুঝে যদি পড়তে পারে তখন আমরা বলবো যে রিডিং স্কিল ডেভেলপ হয়েছে। অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড দ্য টেক্সট অলরেডি রিড, যে টেক্সট ইতিমধ্যে পড়ে নিয়েছে এক শিক্ষার্থী, সেই টেক্সটের যদি কম্প্রিহেনশন থাকে, বুধ শক্তি থাকে, যদি বুঝতে পারে ছাত্রছাত্রী, তাহলে আমরা বলবো যে এভাবে বা ওই ছাত্রছাত্রীর রিডিং স্কিল ডেভেলপ হয়েছে। তাই বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। সি কেন হবে না, চলুন দেখি। অনলি নোয়িং দ্য কারেক্ট, দেখুন পজিটিভ অর্থে অনলি বিশিষ্ট শব্দগুলি আপনি কাট করে দেবেন, কিন্তু নেগেটিভ যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় দেন ইউ ক্যান পুট দ্য অনলি রিলেটেড অপশনস, ঠিক আছে। অনলি নোয়িং কারেক্ট অর্ডার অফ অ্যালফাবেট, শুধুমাত্র অ্যালফাবেটের শুদ্ধ অর্ডার শেখা রিডিং ডেভেলপ নয়, ঠিক আছে, রিডিং স্কিল ডেভেলপমেন্ট নয়। তাই অপশন সি হবে না। অপশন ডি কেন হবে না, দেখুন। অ্যাবিলিটি টু রিড ওয়ার্ডস কারেক্টলি, শুধুমাত্র শব্দ শুদ্ধ করে পড়ার ক্ষমতার নাম রিডিং স্কিল নয়, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 19 আমরা দেখে নিই। এ পারসন হু ইজ ফ্লুয়েন্ট স্পিকার ইজ লাইকলি টু পজেস, একজন ব্যক্তি যে একজন ফ্লুয়েন্ট স্পিকার মানে উনি অনর্গল কথা বলতে পারেন, ইজ লাইকলি টু পজেস, তাহলে ওনাকে কি করতে হবে? দেখুন অপশনগুলি কি বলছে। লজিকো ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, এটার নাম কি? লজিকো ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, গাণিতিক দক্ষতা, এটা গাণিতিক দক্ষতা নয়, আপনি কাট করে দিন, এটা স্পিকিংয়ের কথা বলা হচ্ছে। তারপর বডিলি কাইনেস্থেটিক অ্যাবিলিটি, এটা কি বডিলি কাইনেস্থেটিক অ্যাবিলিটি? এটা বডিলি কাইনেস্থেটিক অ্যাবিলিটি নয়। বডিলি কাইনেস্থেটিক অ্যাবিলিটির অর্থ হলো যারা শরীর দিয়ে ভালোভাবে দক্ষতাপূর্ণ কাজ করতে পারে, যেমন জিমনাস্টস, তারপর বডি বিল্ডার, রেসলার্স ইত্যাদি, ঠিক আছে। তারপর দেখুন অপশন সি মিউজিক্যাল অ্যাবিলিটি, যারা সঙ্গীত ভালো করে প্রদর্শন করতে পারে, সঙ্গীতে খুব ভালো সুর লাগিয়ে সঙ্গীত করতে পারে, গান করতে পারে, ঠিক আছে। তো এদেরকে আমরা মিউজিক্যাল অ্যাবিলিটির মধ্যে রাখবো, কিন্তু ফ্লুয়েন্ট স্পিকার হতে হলে এই মিউজিক্যাল অ্যাবিলিটি প্রয়োজন নেই। তাই অপশন কি হবে আপনারা বুঝে নিয়েছেন, কারেক্ট আনসার অপশন ডি হবে কারেক্ট আনসার। কেন হবে দেখুন, অপশন বলছে ভার্বাল লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি। হ্যাঁ, একজন বক্তা যদি ফ্লুয়েন্টলি কথা বলতে হয় তাহলে ওনার ভার্বাল লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি থাকতে হবে, ওনার ভাষার কথা বলার দক্ষতা, ওনার ভাষা বলার দক্ষতা থাকতে হবে, ভার্বাল অ্যাবিলিটি থাকতে হবে। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 20 দেখি। আন্ডার হুইচ অ্যাক্টিভিটি ডু রিকগনাইজিং সাউন্ডস অ্যান্ড ডিডিউসিং মিনিং ফ্রম দ্যাম কাম, কোন অ্যাক্টিভিটির মধ্যে
সাউন্ডকে রিকগনাইজ করা হয় এবং সাউন্ডকে ডিডিউস করা হয়, মানে কমানো হয় শব্দের অর্থকে। এটা কি স্পিকিংয়ে করা হয়, লিসেনিংয়ে করা হয়, রিডিংয়ে করা হয়, রাইটিংয়ে করা হয়, আপনাকে বলতে হবে। দেখুন, রিকগনাইজিং সাউন্ডসের যখন ব্যাপার আসবে এবং তাদের অর্থকে যখন উদ্ধার করার ব্যাপার আসবে, তখন সেই স্কিলের নাম কি হয়ে যাবে? লিসেনিং। কেননা আমরা লিসেন করে শুনে সেই শব্দের অর্থকে সেটাকে রিকগনাইজ করতে হয়। তাই অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলুন কোয়েশ্চেন নাম্বার 21 দেখি। ডিউরিং দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষণের সময়ে বা প্রক্রিয়ায় স্টুডেন্টস লেক কনফিডেন্স ইন দেয়ার প্রনাউন্সিয়েশন। অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস খুব নিম্নমানের হয়, আত্মবিশ্বাস খুব কম হয়। হাউ ক্যান ওয়ান ওভারকাম দিস? আর কিভাবে কোনো একজন এই সমস্যা থেকে দূরে সরে আসতে পারে বা এই সমস্যাকে দূর করতে পারে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে? চলুন অপশনগুলি আমরা দেখি। প্রোভাইডিং স্কোপ ফর special activities with the help of language experts for removing speaking defects। তো কি করতে হবে? এখানে অপশন এ বলছে যে ল্যাঙ্গুয়েজ এক্সপার্টসের সাহায্য নিয়ে এই পার্টিকুলার স্টুডেন্টের কি সমস্যা হচ্ছে, যে কথা বলার মধ্যে যে ডিফেক্ট রয়েছে, এই ডিফেক্টকে রিমুভ করতে হবে, ঠিক করতে হবে। দেখুন, এই স্পেশালিস্ট এনে আর আপনি কী জন্য কথা বলতে পারছেন না, এটাকে প্রথমেই আপনি রিমুভ করাতে যাবেন না, প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তো ফার্স্ট স্টেপ হিসাবে আমরা এটাকে কাট করে দেবো, এটা প্রথমে করা হবে না। ঠিক আছে, কনফিডেন্স আপনি কোনো কিছু রিমুভ করে কোনো তার অর্গ্যানিক সমস্যা নয়, কোনো অর্গ্যান রিলেটেড সমস্যা নয়, এটা হলো মেন্টাল প্রবলেম। তো মেন্টাল প্রবলেমকে আপনি কোনো অপারেশন, কোনো কিছু থেরাপি দিয়ে ঠিক করতে পারবেন না। তারপর অপশন বি কি বলছে দেখুন, কারেক্টিং মিস্টেকস ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ আপনি ভুল শুদ্ধ করে দিলে এ ধরনের কনফিডেন্স বুস্ট হবে না, আপনি কাট করে দিন অপশন বি। অপশন সি কি বলছে দেখুন, রিডিং অ্যালাউড ইন দ্য ক্লাসরুম, কি করতে হবে আমাদের? ক্লাসরুমের মধ্যে, শ্রেণীকক্ষের মধ্যে অ্যাজ এ টিচার আমরা জোর করে পড়ব, এটা অবশ্যই আমরা করতে পারি। সি অপশন হতে পারে কারেক্ট আনসার। তবু ডি আমরা একবার চেক করি। দেখুন, অর্গানাইজিং প্লে লাইক টাস্কস ইন হুইচ চিলড্রেন ক্যান টক টু ওয়ান এনাদার, এমন খেলা আমরা অ্যাপ্লাই করব বা অর্গানাইজ করব যে খেলার মধ্যে একজন শিশু অন্যজনের সাথে কথা বলতে পারে না, এটা হবে না। একজন শিশু অন্যজনের সাথে কথা বলে তার কনফিডেন্স বৃদ্ধি হয় না। তাই অপশন সি হবে সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর। কেননা আমরা যদি জোর করে পড়ি, ঠিক আছে, শ্রেণীকক্ষের মধ্যে একজন শিক্ষক হিসাবে আমি কোনো লেসনকে জোর করে পড়াচ্ছি এবং সঙ্গে সঙ্গে ওদেরকেও বলতে বলছি, তো এ ধরনের যদি অ্যাক্টিভিটি করি তাহলে এই যে ছাত্র কোনো পার্টিকুলার লেসন পড়তে পারে না, একদম স্পিকিং অ্যাবিলিটি নেই, ঠিক আছে, সেই ছাত্রেরও আস্তে আস্তে করে ধীরে ধীরে কনফিডেন্স বিল্ড আপ হতে পারে। দেয়ারফর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নম্বর 22, ওয়াইল টিচিং চিলড্রেন টু রিড, মানে আপনি শ্রেণীকক্ষে ছাত্রদের পড়তে শেখাচ্ছেন, সেই সময় অ্যাট হুইচ পয়েন্ট শুড দ্য টিচার ফোকাস অন কম্প্রিহেনশন, এই সময় বা সেই সময় শিক্ষককে কখন বা কোন পয়েন্টে কম্প্রিহেনশনের উপর জোর দিতে হবে, মানে বোধ শক্তির উপর জোর দিতে হবে। তো চলুন অপশনগুলি দেখি। হোয়েন চিলড্রেন রিচ ক্লাস 2, যখন শ্রেণীকক্ষে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠবে, এটা তো একদম ভুল। প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বলে কোনো পার্টিকুলার ক্লাস এখানে নেই ভাষা শেখার ক্ষেত্রে। তারপর দেখুন অপশন বি কি বলছে, আফটার চিলড্রেন হ্যাভ লার্নড হাউ টু ডিকোড, ছাত্রছাত্রীরা শিখে নিল কী করে ডিকোড করতে হয়, এরপর কি আমরা কি করব? কম্প্রিহেনশনে ফোকাস করব? অবশ্যই না। তারপর অপশন সি কে বলছে দেখুন, রাইট ফ্রম দ্য বিগিনিং, একদম শুরু থেকেই। অবশ্যই আপনি যদি রিডিং স্কিল ইমপ্রুভ করতে চান, আপনি যদি ছাত্রছাত্রীদেরকে রিডিং কি করে পড়তে হয় সেটা শেখাতে চান, তাহলে প্রথম থেকে আপনি কম্প্রিহেনশনের উপর জোর দিতে হবে। ছাত্রছাত্রী সঠিকভাবে বুঝতে পারছে কিনা, বোধগম্য হচ্ছে কিনা, সেটার উপর আপনার গুরুত্ব দিতে হবে। তাই অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। ডি আর আমরা এমন গুরুত্বপূর্ণ নয়, এটাকে আর চেক করব না। চলুন কোয়েশ্চেন নম্বর 23 এবার চেক করি। এ টিচার অফ ক্লাস 3 রিয়েলাইজেস দ্যাট vocabulary development is an important factor in enabling students to become better reader। একজন শিক্ষিকা ক্লাস 3-তে পড়াশোনা করাচ্ছেন এবং ওই সময় উনি রিয়েলাইজ করলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে যদি vocabulary ডেভেলপ করতে হয়, তখন এই ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উপাদান হিসাবে কাজ করে। ঠিক আছে, vocabulary ডেভেলপমেন্ট ছাত্রছাত্রীদের এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে যদি ওরা বেটার রিডার, ভালো করে পাঠ করতে হয়, ভালো পাঠক বনতে হয়। ঠিক আছে, অফ দ্য ফলোয়িং, এখন নিচের
যে অপশনগুলি আছে এই অপশনগুলি থেকে নিম্নলিখিতগুলি থেকে হুইচ মাইট বি এ গুড স্ট্র্যাটেজি ফর ভোকাবুলারি ডেভেলপমেন্ট। তো নিচের ABCD 4টি স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে, এই 4টি স্ট্র্যাটেজি থেকে কোন স্ট্র্যাটেজিটি ভোকাবুলারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ হতে পারে, একটা স্ট্র্যাটেজি হতে পারে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে চলুন আমরা একবার এক্সপ্লোর করে দেখি। স্টুডেন্টস আন্ডারলাইন ডিফিকাল্ট ওয়ার্ডস ফ্রম আ টেক্সট অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম। ছাত্রছাত্রীরা শুধুমাত্র কঠিন শব্দগুলিকে কী করছে, আন্ডারলাইন করছে, যেমন আমি এখন আপনাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। আর তারপর এই কঠিন শব্দগুলি দিয়ে বাক্য রচনা করছে। না, এটা করে কি ছাত্রছাত্রীদের ভোকাবুলারি ডেভেলপ হবে? মোটেই হবে না, কাট করে দিন। স্টুডেন্টস লার্ন টু ইউজ দ্য কনটেক্সট টু গিভ দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস। এটা অবশ্যই হতে পারে। ছাত্রছাত্রীরা কী করবে, কনটেক্সটের উপর বেস করে একটি পার্টিকুলার প্যারাগ্রাফের মধ্যে কী বোঝানো হচ্ছে সেটার উপর বেস করে, কনটেক্সটের উপর বেস করে কোনো পার্টিকুলার নতুন শব্দের অর্থ উদ্ধার করতে পারবে। অবশ্যই বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। তবুও সিটি কেন হবে না, আমরা একটু এক্সপ্লোর করে দেখি। দেখুন এখন আমরা প্র্যাকটিস করছি, তাই সব অপশন আমরা দেখার চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে। স্টুডেন্টস মেমোরাইজ এক্সটেন্সিভ ওয়ার্ড লিস্ট অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। শুধুমাত্র সিনোনিম আর অ্যান্টোনিম সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দের লিস্ট শিখলে সেটা বুস্ট হবে না, মানে ভোকাবুলারি ডেভেলপ হবে না। তারপর দেখুন অপশন ডি, স্টুডেন্টস কনসাল্ট এ ডিকশনারি ওয়েন এভার দে কাম অ্যাক্রস এনি ওয়ার্ড। যখন ছাত্রছাত্রীরা কোনো এক নতুন শব্দ পাচ্ছে তখন ওরা সঙ্গে সঙ্গে গিয়ে ডিকশনারি খুলে বের করে দেখছে। এভাবে যদি করে তখন ছাত্রছাত্রীদের ভোকাবুলারি ডেভেলপ হবে না, খুব টাইম কনজিউমিং হয়ে যাবে তাদের ক্ষেত্রে। দেয়ারফর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 24। মিসেস সিনহা আস্কস প্রেডিকশন কোয়েশ্চেন্স অ্যাজ শি রিডস অ্যালাউড এ স্টোরি টু হার ক্লাস 3 স্টুডেন্টস। মিসেস সিনহা বা শ্রীমতী সিনহা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করান, ঠিক আছে, উনি তৃতীয় শ্রেণীর শিক্ষিকা। তো উনি কী করলেন, প্রেডিকশন কোয়েশ্চেন অ্যাজ শি রিডস অ্যালাউড এ স্টোরি টু হার ক্লাস। উনি কী করছেন, কোয়েশ্চেন দেওয়ার জন্য, প্রেডিক্ট করার জন্য শ্রেণীকক্ষে জোর করে উনি একটি পাঠ পড়ছেন। শি ডাজ দিস টু, উনি কী জন্য এটা করছেন আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি কি বলছে। ইমপ্রুভ স্টুডেন্টস ভোকাবুলারি, ওনার পড়াশুনে কি ছাত্রছাত্রীদের শব্দভাণ্ডার তৈরি হবে, বিকশিত হবে? মোটেই না। তারপর মেক দ্য স্টোরি ইন্টারেস্টিং, উনি কি কোনো পার্টিকুলার গল্পকে ইন্টারেস্টিং বানানোর জন্য জোর জোর করে পড়ছেন। জোর জোর করে পড়লে কি গল্প ইন্টারেস্টিং হয়ে যায়? মোটেই হয় না। তারপর দেখুন অপশন সি, ফোকাস অন কম্প্রিহেনশন, উনি বোধ শক্তির উপর গুরুত্ব দিচ্ছেন। এটা অবশ্যই হবে, বোধ শক্তির উপর গুরুত্ব দিচ্ছেন যে ওনার স্টোরি ছাত্রছাত্রীরা বুঝতে পারছে কি না সেটার উপর উনি গুরুত্ব দিয়ে লাউড রিডিংয়ের সাহায্য নিচ্ছেন। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। তবু ডি কেন হবে না? দেখুন হেল্প স্টুডেন্টস রিমেম্বার ইম্পর্ট্যান্ট ডিটেইল ইন দ্য স্টোরি, উনি গল্প পড়ে যাচ্ছেন আর এটাকে ছাত্রছাত্রীদের ডিটেইল বুঝে রাখতে সাহায্য করবে, মনে রাখতে সাহায্য করবে স্টোরির? মোটেই না। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। এখন চলুন কোয়েশ্চেন নাম্বার 25 আমরা চেক করে নেই। ইফ স্টুডেন্ট ইজ মেকিং প্রনাউন্সিয়েশন এরর্স, যদি ছাত্রছাত্রীরা উচ্চারণে ভুল করে থাকে, দ্য বেস্ট ওয়ে টু হেল্প হিম অর হার ইজ টু, তাহলে সেই পার্টিকুলার ছাত্র বা ছাত্রীকে হেল্প করার সবচেয়ে উপযুক্ত বা বেস্ট ওয়ে কী? দেখুন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের উপর বেস করে সিটের পরীক্ষায় কোয়েশ্চেন আসে। দেখুন ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আর বেসড অন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ক্লাসরুম সিচুয়েশনের উপর বেস করে কোয়েশ্চেন সিটের পরীক্ষায় আসে। তো অলওয়েজ আপনি থিঙ্ক করবেন যে আপনি একজন টিচার, ঠিক আছে। তো একজন টিচার হিসাবে আপনি যদি প্রনাউন্সিয়েশনে কোনো স্টুডেন্ট মিস্টেক করে থাকে, এরর করে থাকে, ভুল করে থাকে, কি করে আপনি সাহায্য করবেন? প্রোভাইড হিম অর হার উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন উইথাউট এনি হিউমিলিয়েশন, কোনো বর্তৎসনা না দিয়ে, হিউমিলিয়েশন মানে কোনো গালিগালাজ আপনি না করে খুব শ্রদ্ধার সঙ্গে, খুব আদরের সঙ্গে সেই ছাত্রছাত্রীকে আপনি শুদ্ধ করে দেবেন, মানে শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দেবেন, ঠিক আছে। তো এটাই তো হয়ে গেল সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তাই এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। তাছাড়া বি সি ডি কেন হবে না চলুন দেখি। কল হিজ অর হার প্যারেন্টস অ্যান্ড কমপ্লেন, শুধুমাত্র তার মা বাবাকে ডেকে এনে আপনি শিক্ষক হিসাবে কমপ্লেন করে দিলে কি তার ইমপ্রুভ হবে? মোটেই না। স্কল্ড হিম, তাকে আপনি মারলেন, ঠিক আছে, স্কল্ড করলেন, বেত্রাঘাত করলেন, হ্যাঁ, তারপর ইনকারেক্ট প্রনাউন্সিয়েশনের জন্য, ভুল শব্দ উচ্চারণ করার জন্য ওকে কি বর্তৎসনা দিলে অথবা বকুনি দিলে, মারলে কি শুদ্ধ হয়ে যাবে? সেটা মোটেই না। তারপর দেখুন মক অ্যাট হিম অর হার ইন ক্লাস ফর ইনকারেক্ট প্রনাউন্সিয়েশন, লজ্জা যদি আপনি দেন এই সেই
যদি আপনি বলে দেন গাধা, হ্যাঁ, বা গরু, এ ধরনের আগেকার দিনে করা হতো, কিন্তু অ্যাজ এ টিচার আপনি মনে রাখবেন কখনও কোনো স্টুডেন্টসকে আপনি এ ধরনের ট্যাগ লাইন দিয়ে ইন্ডিকেট করবেন না, ঠিক আছে? তো এটা অবশ্যই হবে না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর কেমন করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন আমরা দেখে নেই কোয়েশ্চেন নাম্বার 26। স্ক্রিবলিং ইজ এ স্টেজ অফ। স্ক্রিবলিং কিসের স্টেজ আপনাকে বলতে হবে? স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কী হবে? দেখুন, এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে রাইটিং। স্ক্রিবলিং হলো রাইটিংয়ের একটি স্টেজ, ঠিক আছে? কি করে লেখা হবে? হ্যাঁ, কি করে লেখা হবে? যেমন কোনো পার্টিকুলার যদি প্যারাগ্রাফকে আমরা লেখার জন্য বলি, কপি করার জন্য বলি, আর তারপর ওটা দিয়ে কিছু সেন্টেন্স আবার রিফ্রেম করার জন্য বলি, দেন ইট উইল বি স্ক্রিবলিং, ঠিক আছে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল অপশন সি। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 27। এ প্রাইমারি টিচার শুড ইন্ট্রোডিউস রিডিং থ্রু। একজন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক কি করে রিডিং আরম্ভ করবেন বা ইন্ট্রোডিউস করবেন? স্টোরিজ, গল্প বলে, ঠিক আছে? তারপর দেখুন, অবশ্যই স্টোরি বলে আমরা কি করি? অ্যাজ এ প্রাইমারি টিচার আমরা রিডিং আরম্ভ করতে পারি, স্টোরি বলে করতে পারি, তাই এটাকে আমি ঠিক করলাম। কিন্তু বিসিডি অপশন দেখব, পিকচার বুকস না, শুধুমাত্র পিকচার বুক দেখালে হবে না। ইন্ট্রোডাকশনে পিকচার বুক দেখালে ছাত্রছাত্রীরা কিছু বুঝতেই পারবে না। তারপর অ্যালফাবেট বুক অনলি, শুধুমাত্র এবিসিডি ইত্যাদি বর্ণবোধের বই আমরা যদি দেখাই তাহলে হবে না, কাজ চলবে না। ফনিক টিচিং, আমরা যদি ফনিক টিচিং করি, কী করে প্রনাউন্সিয়েশন হয়, শব্দের উচ্চারণ হয়, ধ্বনি কী, সেটা যদি বুঝাই তখন হবে না। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল অপশনে। চলুন কোয়েশ্চেন নাম্বার 28 এবার আমরা দেখি। স্কিলড রিডিং ইজ, মানে স্কিলড রিডিং মানে কি? স্টোরিজ, গল্প, ডেলিবারেট, তারপর কনস্ট্রাকটিভ, তারপর ইমাজিনেটিভ। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে কনস্ট্রাকটিভ। স্কিলড রিডিং মানে হলো কনস্ট্রাকটিভ। স্কিলড রিডিং কী ধরনের হয়? কনস্ট্রাকটিভ হয়। যে কনস্ট্রাকটিভের অর্থ হলো মানে এমন পড়া যে পড়া পড়ে আমরা সেই অর্থকে উদ্ধার করতে পারছি এবং নিজে অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে? তাই এ হয়ে যাবে কারেক্ট আনসার। আবার কোয়েশ্চেন নাম্বার 29। অ্যাট ক্লাস 2 sharing stories, familiar experiences and interests, employing gestures where appropriate is a sub-skill of function. কিসের? এখানে দ্বিতীয় শ্রেণীর কথা বলা হচ্ছে। দ্বিতীয় শ্রেণীর মধ্যে গল্প শেয়ার করা, সামিল করা, তারপর নিজের এক্সপিরিয়েন্সকে শেয়ার করা, নিজের ইন্টারেস্ট, নিজের যা করতে ভালো লাগে সেটাকে শেয়ার করা, তারপর উপযুক্ত স্থানে জেস্চার্স, যেমন আমরা কথা বলার সময় হাত দিয়ে যে করে থাকি এটাকে জেস্চার বলা হয়। এখানে আপনি পিকচারের মাধ্যমে দেখুন, তো জেস্চারকে অ্যাপ্লাই করা, যেখানে যে ধরনের জেস্চার দেওয়া প্রয়োজন সেটা দেই। এটা কিসের সাব স্কিল আপনাকে বলতে হবে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি, এটা স্পিকিংয়ের সাব স্কিল, ঠিক আছে? গল্প বলা আপনারা বুঝতেই পারছেন স্পিকিংয়ের হবে, কথা বলতে হবে মুখ দিয়ে, বারবেল এখানে অ্যাক্টিভিটি চলবে। তারপর নিজের এক্সপিরিয়েন্সকে শেয়ার করা, এখানেও বারবেল অ্যাক্টিভিটি চলবে। নিজের ইন্টারেস্টকে শেয়ার করা এখানে চলবে। তারপর কি জেস্চারকে আমরা কোন সময় ইউজ করতে পারি? যখন আমরা কথা বলি তখনই তো পারি। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল অপশন সি। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 30 আমরা চেক করে নেই। ওয়ান অফ দ্য সাব স্কিলস দ্যাট ইজ অ্যাসেসড ফর স্পিকিং উড বি। তো স্পিকিংয়ের সাব স্কিলকে অ্যাসেসড করার জন্য কি আমরা ব্যবহার করতে পারি? মানে ওয়ান অফ দ্য সাব স্কিলস দ্যাট ইজ অ্যাসেসড ফর স্পিকিং উড বি, মানে স্পিকিংকে অ্যাসেস করার কি সাব স্কিল আমরা ইউজ করতে পারি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার চলুন দেখি। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্ডিং ইন এ প্যারাগ্রাফ টু লিটারারি ওয়ার্কস, শুধুমাত্র লিটারারি ওয়ার্কসের প্যারাগ্রাফের যে মিনিং সেটাকে বুঝলে এবং সেটা বুঝে রেসপন্ড করলে আপনি সেটা বোঝা হয়েছে কিনা, স্পিকিং বোঝা হয়েছে কিনা, স্পিকিং স্কিল ইমপ্রুভ হয়েছে কিনা সেটা অ্যাসেস করতে পারবেন না, কাট করে দিন। তারপর ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম, কোথায় কতটুকু জুড়ে কথা বলতে হবে সেটার অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম যদি ইউজ করতে পারি। ক্লারিটি, সুস্পষ্টভাবে যদি বলতে পারি কথা। তারপর জেস্চার্স, কোথায় কি করে বলবো, কি করে কখন হাত অল্প অল্প নড়াচড়া করব, কখন মাথা নড়াচড়া করব, চোখের ইশারা দেব, তো সেটা যদি আমরা ইউজ করতে পারি সঠিকভাবে তখন বলা হবে যে আমাদের স্পিকিং স্কিল ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? আর এটা কোনো ব্যক্তি যদি সঠিকভাবে বলে তাহলে আমরা বলবো যে এই ব্যক্তির স্পিকিং স্কিল ঠিক আছে। কিন্তু এই সব জিনিস যদি কোনো ব্যক্তি করতে পারে না তখন সেই ব্যক্তির স্পিকিং স্কিল ঠিক নয়, এটা আমরা ধরে নিতে পারি। তাই স্পিকিং স্কিলকে অ্যাসেস করার অপশন হয়ে যাবে কি? ভলিউম, ক্লারিটি, জেস্চার্স,
ঠিক আছে, গ্রুপ সিচুয়েশন অথবা ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের ক্ষেত্রে কী করে ইউজ করতে হবে জেস্টার্স, সেটা কোনো ব্যক্তি করতে পারছে কি না সেটা তার স্পিকিং স্কিল জানার জন্য আমরা চেক করব। তাই অপশন বি হয়ে গেল কারেক্ট আনসার। আবার কোয়েশ্চেন নাম্বার 31 দেখুন, অ্যামাং দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, ভাষা শেখার যে 4টি স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, LSRW, হুইচ পেয়ার কনস্টিটিউটস দ্য রিইনফোর্সমেন্ট স্কিলস। এখন আপনাকে বলতে হবে কোন জোড়া রিইনফোর্সমেন্ট স্কিল হিসাবে কনস্টিটিউট হয়, গঠিত হয়। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর চলুন আমরা দেখি। রিডিং অ্যান্ড লিসেনিং। দেখুন, লিসেনিং করে আমরা রিইনফোর্সমেন্ট মানে কি, বলবর্ধক। ঠিক আছে, রিইনফোর্সমেন্ট কখন করা হয়, যখন মনে করেন কোনো ছাত্রছাত্রী একটি কাজ করছে না, ঠিক আছে, কিন্তু ওই ছাত্রছাত্রী আপনি এমন কিছু ওকে আশ্বাস দিলেন যাহাতে ওই ছাত্রছাত্রী ওই কাজ, নির্দিষ্ট কাজ, যে কাজে ওদের মন নেই তবু ওরা করছে, এটার নাম হলো রিইনফোর্সমেন্ট। তো এ ধরনের রিইনফোর্সমেন্ট বলবর্ধক স্কিল কি, রিডিং অ্যান্ড লিসেনিং কোনো রিইনফোর্সমেন্ট স্কিল নয়, আপনি মনে রাখবেন। তারপর স্পিকিং অ্যান্ড লিসেনিং, রিডিং অ্যান্ড স্পিকিং এটাও হবে না। তারপর স্পিকিং অ্যান্ড রাইটিং, দেখুন স্পিকিং অ্যান্ড রাইটিং হয়ে যাবে রিইনফোর্সমেন্ট স্কিল, কেননা স্পিকিং অ্যান্ড রাইটিং আমরা যদি কোনো ব্যক্তিকে করতে দিই তখন সেটা তার বলবর্ধক হয়ে যায়, সেটার মাধ্যমে ও নিজের মনোভাব এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে, ও কি ভাবছে, কি শুদ্ধ ভাবছে, কি না ভাবছে, ও নিজের সব কিছু আমাদের সাথে শেয়ার করতে পারে স্পিকিং এবং রাইটিং স্কিলের মাধ্যমে। দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আবার কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন। ফ্রেন্ডস, আপনার যদি মনে কোনো ডাউট থাকে, কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। আর সিডিপি ইংলিশ পেডাগজির পুরো কোর্স ফর CTET পাওয়ার জন্য আপনি সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন, লার্নার্স লেক কনফিডেন্স টু স্পিক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস হোয়ার দ্য মেইন ল্যাঙ্গুয়েজ অফ কনভারসেশন ইজ দ্য লোকাল ভার্নাকুলার। এমন একটি শ্রেণীকক্ষ যে শ্রেণীকক্ষের মধ্যে যে টার্গেট ভাষায় বা ল্যাঙ্গুয়েজ 2 এ শিক্ষাদান করার জন্য শ্রেণীকক্ষ কন্ডাক্ট হচ্ছে, ক্লাসরুম চলছে, কিন্তু সেই শ্রেণীকক্ষের প্রধান ভাষা হলো একটি ভার্নাকুলার ভাষা, মানে একটি অন্য ভাষা আর কি। যেমন আমরা আমাদের ক্ষেত্রে ধরে নিই যে আমাদের আসামের যে সমস্ত সরকারি বিদ্যালয় রয়েছে, বরাক উপত্যকার, এই সরকারি বিদ্যালয়ে বাংলা ভাষায় পড়ানো হয়, ঠিক আছে, বাংলা ভাষায় ওদেরকে বোঝানো হয়। তো এক্ষেত্রে মেইন ভাষা কি হচ্ছে, এখানে কনভারসেশনের যে ভাষা সেটা হচ্ছে বাংলা, আর আমরা ইংলিশ ক্লাস করাচ্ছি। দিস চ্যালেঞ্জ ক্যান বি ম্যাট বাই, আর এই যে বাধা, এই প্রত্যাহ্বানকে কী করে আমরা ভালো করে এটাকে অ্যাড্রেস করতে পারি, কী করে এটাকে ইউটিলাইজ করতে পারি, একটা প্রবলেম না বানিয়ে কী করে আমরা এটাকে ইউজ করব, সেটা আপনাকে বলতে হবে। দেখুন অপশনে কি বলছে, অ্যালাউইং স্টুডেন্টস টু স্পিক অ্যাবাউট হোয়াট এভার দে ক্যান। ছাত্রছাত্রীরা যা পারে, যতটুকু পারে সেটা নিয়ে ওদেরকে কথা বলতে দেবো, অবশ্যই দেব। ইরেসপেক্টিভ অফ দ্য গ্রামাটিক্যাল এরর্স, তাদের ব্যাকরণে ভুল হোক আর না হোক আমরা সেটা দেখব না, ঠিক আছে। তাহারা যতটুকু পারছে ইংরাজি ভাষায় যদি বলতে পারে তাহলে খুব ভালো। এনহ্যান্স দেয়ার ভোকাবুলারি, আর কি করব, তাদের ভোকাবুলারি যাতে এনহ্যান্স হয়, বৃদ্ধি হয়, ভোকাবুলারি স্ট্রং হয়, সেটা ডেভেলপ করার জন্য আমরা কাজ দেব। অ্যান্ড গ্র্যাজুয়ালি মেক কারেকশনস, এবং আস্তে আস্তে করে এদের ভুল শুদ্ধ করে দেব। এই তো আমরা শুদ্ধ উত্তর পেয়ে গেলাম। এই স্টেপসগুলিকে যদি আমরা ফলো করতে পারি, তখন অসমিয়া ভাষাভাষী অঞ্চল হোক, মার ভাষাভাষী অঞ্চল হোক, যে কোনো ভাষাভাষীর অঞ্চলে আমরা ইংরেজি ভাষাকে শেখাতে পারি। তাই অপশন এ হয়ে গেল শুদ্ধ উত্তর, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ে গেলাম। এখন আর BCD দেখে আমি ভিডিওকে দীর্ঘায়িত করতে চাইছি না, চলুন আবার দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 33। আপনারা স্টাডি অবশ্যই করুন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে আপনারা ফুল কোর্স পেয়ে যাবেন CDP এর ইংলিশ পেডাগজি এর, ঠিক আছে। In order to drive home the point that listening skill matters, students should be, তো drive home the point that listening skill matter, তো লিসেনিং স্কিল ম্যাটার করে কি, যদি আমরা ড্রাইভ হোম, বাড়িতে ফিরে নিয়ে আনতে চাই, ঠিক আছে। তো স্টুডেন্টস শুড বি, ছাত্রছাত্রীদের এক্ষেত্রে কি করতে হবে দেখুন, এক্সপোজড টু পপুলার ইংলিশ ফিল্মস অ্যান্ড রিভিউইং দ্যাম,
তাদের যদি ইংলিশ কে আমরা ভালো করতে চাই, ইংলিশ স্কিল খুব ম্যাটার করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তো এক্ষেত্রে এখানে যে ড্রাইভ হোম, এটা কোনো বাড়িতে আনা নয়, এটা নিজের ইংলিশ স্কিলকে বুস্ট করার কথা এখানে হচ্ছে, ঠিক আছে। তো ছাত্রছাত্রীদের কি করতে হবে, ইংলিশ সিনেমা ওদেরকে দেখাতে হবে, ইংলিশ ফিল্ম দেখার সুযোগ দিতে হবে, আর এই ফিল্মগুলি রিভিউ করার জন্য সুযোগ দিতে হবে। এভাবে কি ওদের ইংলিশ ইমপ্রুভ হবে না। তারপর দেখুন অপশন বি কি বলছে, টেকেন টু দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়ান্স এ উইক ফর প্র্যাকটিস অ্যান্ড ফিডব্যাক এবং প্র্যাকটিসের জন্য ল্যাঙ্গুয়েজ এর ল্যাবরেটরিতে, ভাষার ল্যাবরেটরিতে ওদেরকে নিয়ে যাওয়া হবে। এভাবে করে কি ছাত্রছাত্রীদের ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ হবে, কথা বলার দক্ষতা, ভাষা উন্নত হয়ে যাবে? মোটেই হবে না। তারপর অ্যালাউড টু লিসেন টু সিডিজ অফ পোয়েট্রি রিড অ্যালাউড বাই ওয়েল নোন ভয়েস আর্টিস্টস। কয়েকজন ওয়েল নোন খ্যাতনামা ভয়েস আর্টিস্টের যে সমস্ত সিডি রয়েছে, ওনাদের পাঠ করা যে বিভিন্ন রকমের কবিতা রয়েছে, এই কবিতাগুলি শুনে শুনে ওরা কি নিজের ল্যাঙ্গুয়েজ স্কিল, নিজের লিসেনিং স্কিল ইমপ্রুভ করে নেবে? এটাও পুরোপুরি হবে না, কাট করে দিন। তারপর দেখুন, রিমাইন্ড দ্যাট লিসেনিং স্কিল প্র্যাকটিস রিলেট টু রিয়েল লাইফ। মনে রাখবেন, লিসেনিং স্কিল প্র্যাকটিস কী করে ইমপ্রুভ করা হয়, রিয়েল লাইফ বেসড সিচুয়েশনে ইমপ্রুভ করা যায়। তাহলে এটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, কেননা রিয়েল লাইফ বেসড প্রবলেম, রিয়েল লাইফের মধ্যে যখন আমরা লিসেনিং প্র্যাকটিস করব, লিসেনিং স্কিলকে বুস্ট করার জন্য ওদেরকে এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেব, তখন ছাত্রছাত্রীরা ইজিলি নিজের লিসেনিং স্কিলকে বুস্ট করতে পারবে। দেয়ারফর ডি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার অফ দিস কোয়েশ্চেন 33। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 34, to enable students to distinguish between academic and spoken forms of a target language in a bilingual class, they should be encouraged to. বাইলিঙ্গুয়াল ক্লাস একটি দ্বৈত ভাষার ক্লাসের মধ্যে যদি ছাত্রছাত্রীদেরকে আমরা একাডেমিক এবং স্পোকেন ফর্মস এর মধ্যে ডিস্টিংশন বা পার্থক্য বের করার জন্য দেই একটি টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষায়, তখন ছাত্রছাত্রীদেরকে কিভাবে আমরা উৎসাহিত করব, ঠিক আছে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে, চলুন এক্সপ্লোর করি। স্পিক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, আমরা যদি ওই টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলি তখন কি সেটা হয়ে যাবে? মোটেই হবে না, শুধুমাত্র কথা বললে এখানে কাজ চলবে না। তারপর দেখুন অপশন বি কি বলছে, রিড মোর বুকস রিটেন ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি যদি ক্লাসরুম হয়, ইংরেজি ভাষা ল্যাঙ্গুয়েজ টু হিসাবে সাধারণত আমরা আসামের এবং গোটা ভারতবর্ষের স্কুলের মধ্যে পড়ানো হয়, তো ইংলিশ বিষয়ে ওরা আরও বই পড়বে, ঠিক আছে। তো এভাবে ওরা যদি করে তাহলে অবশ্যই এদের কি হবে, ইমপ্রুভ হবে, স্কিল ইমপ্রুভ হবে, ঠিক আছে। তারপর সিডি কেন হবে না, চলুন দেখি। রাইট মোর ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, ওরা যদি টার্গেট ল্যাঙ্গুয়েজে বেশি করে লিখে, ওরা ভাষা এখনও শিখতে পারছে না, ওরা কী করে লিখবে বেশি করে? এটা কাট করে দিন। তারপর দেখুন ওয়াচ মোর রিলেটেড বাইলিঙ্গুয়াল ফিল্মস, ওরা দ্বৈত ভাষিক বা দ্বিভাষিক ফিল্ম দেখবে, মানে বাংলা হিন্দি বা বাংলা ইংলিশ বা ইংলিশ অসমিয়া এই ধরনের ফিল্ম দেখে কি ভাষা শেখা যায়? মোটেই না। তাই এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত আনসার হবে অপশন বি। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 35 দেখি। During reading, if a student is parsing information together as they read a text, keeping track of what is happening, he or she is, মানে পড়ার সময় একটি স্টুডেন্ট কী করলো, যে ইনফরমেশন গ্যাদার করে রাখছে, ইনফরমেশনও নোট ডাউন করে রাখছে, ট্র্যাক রাখছে যে কী সংগঠিত হচ্ছে, তাহলে সে কি করছে আপনাকে বলতে হবে। সে কি ইনফারিং করছে, সে কি স্কিমিং করছে, সে কি প্যারাফ্রেজিং করছে, সে কি সিনথেসাইজিং করছে, আপনাকে বলতে হবে। দেখুন ও ট্র্যাক রাখছে যে শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় যে সমস্ত টপিক পড়াচ্ছেন, যে বিষয়ে পড়াচ্ছেন, যে টপিক নিয়ে আলোচনা করছেন, সব কটা রেকর্ড রাখছে, সব কটা নোট বানিয়ে রাখছে, সব কটা নোটস বানিয়ে রাখছে, ঠিক আছে। সব কটা নোটস এভাবে বানিয়ে রাখছে। আমি আবারও বলছি, একটু রিপিট করছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এটা বানিয়ে রাখছে, তারপর ও রেকর্ড রাখছে যে কি করে কোন শিক্ষক কি করে বুঝাচ্ছেন, কতটুকু বুঝাচ্ছেন, ও যা বুঝতে পারছে সব কটা রেকর্ড রাখছে, সব কটা লিখে রাখছে। এটার নাম হলো সিনথেসাইজিং। এটাকে কি বলা হয়? এটাকে সিনথেসাইজিং বলা হয়। সিনথেসাইজিংয়ের মধ্যে সব কটা নিজের আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাই করে আমরা যখন কোনো কিছুকে নিজের মতো করে নোট ডাউন করব, নিজের মতো করে বানাবো, তখন সেটাকে বলা হবে সিনথেসাইজিং, সংশ্লেষণ যেটাকে বলা হয়। আর অ্যানালাইজিং মানে বিশ্লেষণ, ঠিক আছে। আশা করি আপনি এতটুকু বুঝতে পারলেন। আর ইনফারিং, স্কিমিং, প্যারাফ্রেজিং এর পূর্বের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করেছি, এই ভিডিও আপনি অবশ্যই দেখবেন। চলুন কোয়েশ্চেন নাম্বার 36 দেখি।
উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট অ্যাফেক্ট দ্য ইন্টোনেশন, নিচের কোনটি ইন্টোনেশনকে অ্যাফেক্ট করে না? ইন্টোনেশন মানে স্বরভঙ্গি আর কি, স্বরভঙ্গিকে প্রভাবিত করে না। কি? ভয়েস অর প্রনাউন্সিয়েশন, দেখুন ভয়েস অথবা প্রনাউন্সিয়েশন কী করবে? স্বরভঙ্গিকে কী করবে? অ্যাফেক্ট করবে না। ঠিক আছে, আপনার আওয়াজ কীরকম, আপনার উচ্চারণ কীরকম, উচ্চারণ কিন্তু আপনার যে ইন্টোনেশন, ঠিক আছে, স্বরভঙ্গিকে প্রভাব করে না। তাই এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। টোন, রিদম, লাউডনেস এগুলি কী করে? স্বরভঙ্গিকে, ইন্টোনেশনকে প্রভাবিত করে। তাই এ হয়ে গেল শুদ্ধ উত্তর। আশা করি আপনি বুঝলেন। আবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 37, ড্যাশ আর ইনভলভড ইন থিঙ্কিং, মানে চিন্তনের মধ্যে কি কি সংযুক্ত হয় বা থাকে, চিন্তনের মধ্যে কি কি সংযুক্ত থাকে। দেখুন ইমেজ, ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন, প্রপোজিশন। চিন্তনের মধ্যে ইমেজ থাকে মানে ছবি থাকে, তারপর ভাষা থাকে, তারপর কল্পনা থাকে, তারপর থাকে প্রপোজিশন, নিজের একটি হাইপোথেসিস থাকে। এটা হবে না, ইমেজ অবশ্যই থাকে, ঠিক আছে, ইমেজ প্রথমে থাকে না, ঠিক আছে, ইমাজিনেশন থাকে। তো এটাকে আমরা কাট করে দেব। তারপর দেখুন ইমেজ, ইমাজিনেশন, ইমেজ দিয়ে আমাদের চিন্তা কি শুরু হয়? কোনো ছবি দিয়ে কি আমাদের চিন্তা শুরু হয়? মোটেই না, এটাকে কাট করে দিন। ইমাজিনেশন অবশ্যই কল্পনা দিয়ে শুরু হয় চিন্তা, কনসেপ্ট তারপর ধারণা দিয়ে সেটাকে আরও বিকশিত করা হয়, নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়। তারপর প্রপোজিশন, ল্যাঙ্গুয়েজ, তারপর ভাষা, কোন ভাষায় আমরা সেটাকে ভাববো, চিন্তা করব, সেটা করা হয়। তাই অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। মানে ইমাজিনেশন, কনসেপ্ট, প্রপোজিশন, ল্যাঙ্গুয়েজ আর ইনভলভড ইন থিঙ্কিং, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 38 কি বলছে? ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ইজ দ্য প্লেস where the learners have to listen on headphone. The language labs are set up with a view to provide listening activities in order to develop. তো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির কথা বলা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মধ্যে ছাত্রছাত্রীদেরকে হেডফোনের মাধ্যমে ভাষা শুনতে, কোনো কিছু শোনার জন্য দেওয়া হয়, লিসেনিং অ্যাক্টিভিটিকে ডেভেলপ করার জন্য। তো এটা কি আপনাকে বলতে হবে? এই যে হ্যাবিট, আমরা যদি এভাবে ভাষা ল্যাবরেটরির মধ্যে গিয়ে, ভাষা পরীক্ষাগারের মধ্যে গিয়ে ছাত্রছাত্রীদেরকে হেডফোনের মাধ্যমে শোনাই, তাহলে এটা কোন হ্যাবিটকে বিকশিত করবে, কোন হ্যাবিটকে ডেভেলপ করবে? অ্যানালাইসিস হ্যাবিট। এভাবে শুনে কি ওদের অ্যানালাইসিস হ্যাবিট, ওরা কি অ্যানালাইজ করতে পারবে? মোটেই পারবে না, কাট করে দিন। স্পিচ হ্যাবিট, হ্যাঁ, শুনে শুনে অডিও শুনে শুনে স্পিচ হ্যাবিট আমাদের বিকশিত হয়। বি হতে পারে শুদ্ধ উত্তর, তবুও সিডি আমরা চেক করি। ক্রিটিসাইজিং হ্যাবিট না, এভাবে শ্রবণের মাধ্যমে ক্রিটিসাইজ করা হবে না। লিসেনিং অ্যাক্টিভিটি, এটার মাধ্যমে লিসেনিং অ্যাক্টিভিটি বিকশিত হবে না। স্পিচ হ্যাবিট বিকশিত হবে, কি করে শব্দ উচ্চারণ করতে হয়, কি করে কথা বলতে হয়, কোন ভাষায় কিভাবে, ঠিক আছে, সেটা অবশ্যই ডেভেলপ হবে এবং এটাকে বলা হয় স্পিচ হ্যাবিট। এবার কোয়েশ্চেন নাম্বার 39 দেখব। রাইটিং ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ডস। লেখা হলো স্পিচ সাউন্ডের রিপ্রেজেন্টেশন। কিসের? আপনাকে বলতে হবে। এই প্রশ্নটি হলো রাইটিং ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ডস, ঠিক আছে। তো কি এটাকে বলা হয়? এটাকে অ্যালফাবেটিক্যাল বলা হয়, গ্রাফিক্যাল বলা হয়, ফনেটিক বলা হয়, সিস্টেমেটিক বলা হয়। যেহেতু এখানে লেখার কথা আছে, ঠিক আছে, এখানে প্রসেসটা হলো রাইটিং, লেখা। তো লেখা কি? সেটা হয়ে যায় গ্রাফিক্যাল। লেখাটাকে কি বলা হয়? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলা হয় বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা হয়। কোনো কিছু লিখে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে থাকি, ঠিক আছে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর বি হলো। নেক্সট কোয়েশ্চেন দেখুন 40, ডেকোরাম ইন স্পোকেন ইংলিশ পারটেইনস টু ইংলিশ। স্পোকেন ইংলিশের মধ্যে ডেকোরাম কি আপনাকে বলতে হবে। তো অপশনগুলি কি দেখুন? অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার্স। তো স্পোকেন ইংলিশের মধ্যে ডেকোরাম বলতে সঠিক জেস্চারকে বোঝায়। তাই এ হয়ে যাবে শুদ্ধ উত্তর। আমরা বাকি অপশনগুলি দেখব না। কোয়েশ্চেন নাম্বার 41 দেখুন। কনভেনশন অফ রাইটিং ইনক্লুড। লেখার যে কনভেনশন সেটার মধ্যে কি থাকে? স্টোরি আইডিয়াস, প্রপার পাংচুয়েশন, ইমাজিনেশন, গুড ভোকাবুলারি। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে প্রপার পাংচুয়েশন। লেখার মধ্যে দাড়ি, কমা, সেমিকলন কোথায় কি বসবে সেটাকে প্রপার ওয়েতে করা দরকার অ্যাকর্ডিং টু রাইটিং কনভেনশন। নেক্সট কোয়েশ্চেন 42 দেখুন। If you were listening to the description of how to reach a specific location, then you are doing
মনে করুন আপনি সিমলা যাবেন, ঠিক আছে, আপনি সিমলা যাওয়ার জন্য এই সিমলার যে ডেসক্রিপশন সেটা আপনি পড়ছেন, আপনি কি করছেন আপনাকে বলতে হবে। মানে কোথাও যদি যেতে হয় তখন আমরা যে ওই জায়গার বিষয়ে পড়ি সেটাকে কি বলে? ক্যাজুয়াল লিসেনিং। If you are listening to the description of how to reach a specific location, then you are doing. আমরা যদি কোনো এক নির্দিষ্ট জায়গার বর্ণনা শুনে থাকি, ডেসক্রিপশন শুনে থাকি, কি করে যেতে হয় সেখানে, সেটা শুনে থাকি, তখন আমরা কি করছি? মনে করুন আপনি সিমলা যাবেন, আর এই সিমলা যাওয়ার বিষয়ে কোনো ব্লগ আপনি দেখছেন, কোনো ব্লগ ভিডিও দেখছেন। তো আপনি এই ব্লগ ভিডিওর মধ্যে যে সমস্ত টিপস দেওয়া হচ্ছে কি করে আপনি সিমলা যাবেন, এটাকে কি বলা হয়? এটাকে কি ক্যাজুয়াল লিসেনিং বলা হয়, ফোকাসড লিসেনিং বলা হয়, ইন্টেন্সিভ লিসেনিং বলা হয়, এক্সটেন্সিভ লিসেনিং বলা হয়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্টেন্সিভ লিসেনিং। কেননা আপনি সিমলা যেতে হলে এটা এসএইচআই হবে। তো আপনি যদি সিমলা যেতে চান তাহলে সিমলা কি করে যেতে হয় সেই যাওয়ার পুরো ডেসক্রিপশন আপনি মনোযোগ সহকারে এক এক পয়েন্ট শুনবেন, একদম ফার্স্ট টু লাস্ট শুনবেন। তাই এটা হয়ে গেল ইন্টেন্সিভ লিসেনিং, পুরো মাইনিউট ডিটেইল আপনি শুনবেন, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 43 দেখুন। To help the students overcome the problems of spelling mistakes, the teacher will use as the teaching strategy. এমন ছাত্রছাত্রী আপনারা অনেক পাবেন যে ছাত্রছাত্রীরা স্পেলিং মিস্টেক করে, বানান লেখার সময় ভুল করে থাকে। তো এই বানান লেখার সময় যে ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, এই সমস্যাকে যদি এড়িয়ে চলতে হয় তাহলে শিক্ষক বা শিক্ষয়িত্রীকে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে? ব্রেনস্টর্মিং, লাউড রিডিং, প্রনাউন্সিয়েশন ড্রিল, তারপর ডিকটেশন। বলুন তো কী হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? ব্রেনস্টর্মিং আমরা কোনো কিছু থিঙ্কিংয়ের জন্য ব্যবহার করি, এটা হবে না, কাট করব এখানে। লাউড রিডিং করে জোর করে পড়ে এখানে স্পেলিং মিস্টেক ঠিক করা যাবে না। প্রনাউন্সিয়েশন ড্রিল, কী করে শুদ্ধ উচ্চারণ করতে হয়, এটা যদি উচ্চারণে ড্রিল করি তাহলে স্পেলিং মিস্টেক ঠিক হবে না। এক্ষেত্রে ডিকটেশন হবে সঠিক উত্তর, মানে শ্রুতলিপি শুনে শুনে লেখার যদি অভ্যাস করা হয় তখন ছাত্রছাত্রীদের মধ্যে দিস হ্যাবিট ক্যান চেঞ্জ, অর দিস এক্সারসাইজ অর দিস ড্রিল ক্যান চেঞ্জ দেয়ার স্পেলিং মিস্টেক্স অ্যান্ড ইট ক্যান অলসো ইমপ্রুভ দেয়ার স্পেলিংস। ঠিক আছে, তাই 43 নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে অপশন ডি। আবার দেখুন কোয়েশ্চেন নম্বর 44। When children are introduced to English as a second language, যখন ছাত্রছাত্রীদেরকে দ্বিতীয় ভাষা হিসাবে ইংলিশের ইন্ট্রোডাকশন করা হয়, ইংলিশের পরিচিতি দেওয়া হয়, তখন সেটা কি হয়? দেখুন অপশনগুলি কি বলছে। They should begin with letters of alphabet, তখন এই ইন্ট্রোডাকশন অ্যালফাবেটের অক্ষর দিয়ে বা বর্ণমালার অক্ষর দিয়ে শুরু হবে, এটা হবে না, বর্ণমালার অক্ষর দিয়ে শুরু হবে না, ঠিক আছে। এটা কি দিয়ে হবে? দেখুন অপশন বি কি বলছে, দে শুড রিড ফার্স্ট, তাহাদেরকে প্রথমে পড়তে হবে, তারা যদি না জানে কি করে পড়বে, এটাও হবে না। দে শুড বি এক্সপোজড টু দ্য ল্যাঙ্গুয়েজ অরেলি, প্রথমে তাদেরকে অরেলি এই ল্যাঙ্গুয়েজটা কি করে উচ্চারণ করতে হয়, এই ল্যাঙ্গুয়েজটি কী ধরনের শুনতে, সেটার এক্সপোজিশন দিতে হবে, সেটার এক্সপোজার আমাদের দিতে হবে, মানে ইংরাজি শোনাতে হবে, ঠিক আছে। তাই সি হয়ে গেল শুদ্ধ উত্তর। আবার কোয়েশ্চেন নম্বর 45 দেখুন। গ্লোবাল লিসেনিং ইজ নট লিসেনিং, গ্লোবাল লিসেনিং নয়। Without being constrained by present question or tasks for specific information at different levels of comprehension for improving recognition of spoken test. তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? দেখুন গ্লোবাল লিসেনিং, গ্লোবাল কথার অর্থ আপনি জানেন বিশ্বায়ন, বিশ্বের, ঠিক আছে। তো গ্লোবাল লিসেনিং ইজ নট লিসেনিং, কেন নয়? ফর স্পেসিফিক ইনফরমেশন, গ্লোবাল লিসেনিং শুধুমাত্র স্পেসিফিক ইনফরমেশনের জন্য করা হয় না, বাকি সবটি হয়, ঠিক আছে। তাই এটি নয়, এই বি হয়ে গেল শুদ্ধ উত্তর। যেমন দেখুন উইথাউট বিং কনস্ট্রেইনড বাই প্রেজেন্ট কোয়েশ্চেন অর টাস্ক,
ঠিক আছে। তারপর সি অপশন বলছে অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ কম্প্রিহেনশন, বিভিন্ন রকমের কম্প্রিহেনশন করার জন্য, বোঝার জন্য আলাদা আলাদা পর্যায়ে, সেটা অবশ্যই করা হয় গ্লোবাল লিসেনিং। তারপর গ্লোবাল লিসেনিং করা হয় রিকগনিশন অফ স্পোকেন টেক্সট, যে স্পোকেন টেক্সট সেটাকে রিকগনাইজ করার জন্য, বোঝার জন্য করা হয়। তারপর উইদাউট বিং কনস্ট্রেইনড বাই প্রেজেন্ট কোয়েশ্চেন ও টাস্ক, বর্তমানের প্রশ্ন বা বর্তমানের কাজ দিয়ে যাতে সেটার বাধা না হয় সেটা অবশ্যই করা হয়। তাই বি হয়ে গেল শুদ্ধ উত্তর। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 46, which of the following activities needs to be taken care of for helping non-native speakers to produce the sounds of the target language? নিচের কোন অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের খেয়াল করতে হবে শিক্ষক হিসাবে, যাহাতে নন নেটিভ স্পিকার্স, যেমন ইংল্যান্ডের, আমেরিকার যারা ছাত্রছাত্রী থাকবে তারা হলো ইংলিশের নেটিভ স্পিকার্স, কিন্তু ভারতের, বাংলাদেশের, তারপর চীনের যারা স্পিকার থাকবে, যারা স্টুডেন্ট থাকবে তারা হলো নন নেটিভ স্পিকার্স। তো তাদের ক্ষেত্রে কি করা দরকার দেখুন অপশনগুলি। ইমিটেটিং দ্য ওয়ে এ নেটিভ স্পিকার প্রডিউসেস সাউন্ডস, একটি নেটিভ স্পিকার, যেমন এক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে হয়ে গেল ইংল্যান্ডের লোক বা ইংল্যান্ডের ছাত্র কী করে কথা বলে সেটা যদি শোনানো হয়, সেটা যদি নকল করা হয় বা অনুকরণ করা হয়, তখন কি হবে? উন্নত হয়ে যাবে স্পিকিং স্কিল? মোটেই হবে না, শুধুমাত্র ইমিটেট করলে চলবে না। তারপর অপশন বি কী বলছে দেখুন, ডিস্টিংগুইশিং দি ভাওয়েল ফ্রম কনসোনেন্ট, শুধুমাত্র ভাওয়েলকে কনসোনেন্টের থেকে আলাদা কিনা সেটা যদি আমরা ডিস্টিংগুইশ করি, মানে সেটা যদি পার্থক্যটা বের করি, তখন কি সেটা আমাদের স্পিকিং স্কিল ইমপ্রুভ করবে? মোটেই না, কাট করে দিন। এনশিওরিং দ্যাট দ্য ওয়ার্ডস স্পোকেন আর ইন্টেলিজিবল টু আদার্স, প্রথমে এটাকে আপনি এনশিওর করবেন, নিশ্চিত করবেন যে আপনি যে সমস্ত কথা বলছেন এগুলি ইন্টেলিজিবল টু আদার্স, মানে এগুলি যাতে অন্যরা শুনে বুঝতে পারে, এটা অবশ্যই করতে হবে। তাই সি হয়ে যাবে এই প্রশ্নের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 47 দেখুন। ইন দিস কোয়েশ্চেন উই ক্যান ফাইন্ড প্রেডিকশন ইন টার্মস অফ রিডিং রেফার্স টু, পড়ার ক্ষেত্রে বা পঠনের ক্ষেত্রে প্রেডিকশন মানে কি? দেখুন প্রেডিকশনের অর্থ using knowledge of subject matter for guessing the content and vocabulary, কন্টেন্ট কি, মূল কন্টেন্টে মূল বিষয়ে কী থাকবে এবং শব্দার্থ বোঝার নাম গেস করার নাম, সাবজেক্ট ম্যাটার গেস করার নাম হলো প্রেডিকশন, না এটা নয়। প্যারাফ্রেজিং, এটার নাম প্যারাফ্রেজিং নয়। প্রিভিউইং, পূর্ব থেকে আমরা যা যাচাই করে দেখি, পূর্ব থেকে আমরা যা অনুমান করে দেখি, এটা এমন হতে পারে, যেমন গালিভার্স ট্রাভেল যদি বলি তখন এখানে ট্রাভেলিংয়ের কথা থাকবে, এটা নাম হলো প্রিভিউইং। তো এটাও এক্ষেত্রে কারেক্ট হবে না, এখানে প্রেডিকশনের কথা বলা হচ্ছে। তারপর দেখুন প্রেডিকশনের অর্থ হলো ইউজিং প্রায়র নলেজ অফ দ্য সাবজেক্ট, বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান অ্যাপ্লাই করতে হবে ব্যবহার করে। দি আইডিয়াস আর ক্লিউজ টু দ্য মিনিংস অফ আননোন ওয়ার্ডস, আর এই যে পূর্ব জ্ঞান, কোনো বিষয়ের পূর্ব জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কী করব? না জানা শব্দগুলির অর্থ বের করার চেষ্টা করব। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন ডি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 48 দেখুন। হোয়াইল লিসেনিং টু এ স্পিচ ইন ইংলিশ, যদি ইংরেজি ভাষার একটি বক্তব্য শোনার সময় সামটাইমস উই লিসেন টু বেসিক ইউনিট অফ এ সাউন্ড, আমরা কোনো সময় বা কখনো আমরা বেসিক ইউনিট শুনে থাকি ধ্বনির, সাউন্ডের। এ সিলেবল অ্যান্ড এ ওয়ার্ড, একটি সিলেবল এবং একটি শব্দ শুনে থাকি। দেন অফ দ্য কমপ্লিট স্পিচ, এবং তারপর আস্তে আস্তে করে পুরো স্পিচ আমরা শুনে ফেলি। দিস মেন্টাল প্রসেস ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ, এবং এই মেন্টাল প্রসেসকে কি দ্বারা ডেসক্রাইব করা যেতে পারে, বর্ণনা দেওয়া যেতে পারে। দেখুন এখানে বটম আপ অ্যাপ্রোচ, মিডিল পাথ অ্যাপ্রোচ, দেখুন মিডিল পাথ অ্যাপ্রোচ বলে কোনো অ্যাপ্রোচ নেই, আপনি কাট করে দিন। ইন্টারেক্টিভ মডেল, এটা এখানে ইন্টারেক্টিভ, এখানে তো কোনো কিছু ইন্টারেক্ট করা হচ্ছে না, শুধুমাত্র শোনা হচ্ছে, কাট করে দিন। টপ ডাউন অ্যাপ্রোচ, এখন কারেক্ট আনসার হবে এ অথবা ডি এর মধ্যে কোনো একটা। ঠিক আছে, তো প্রথমে কি হলো, কোনো একটি ইংলিশ ভাষার স্পিচ আমরা যখন শুনি তখন সব কটা ইউনিটকে আমরা একটি সিলেবল থেকে শুরু করে একদম সেন্টেন্স পর্যন্ত, প্যারাগ্রাফ পর্যন্ত আমরা শুনলাম, এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। দেয়ারফর 48-এর কারেক্ট আনসার হয়ে যাবে বটম আপ অ্যাপ্রোচ, অপশান এ। চলুন 49 নম্বর কোয়েশ্চেন এখন আমরা দেখি। ইন ফ্রি রাইটিং এ লার্নার ইজ এঙ্গেজড ইন, ফ্রি রাইটিংয়ের মধ্যে একজন
একজন শিক্ষার্থীকে কিসের মধ্যে এঙ্গেজ করে রাখা হয়? ফ্রি রাইটিং মানে ছাত্রছাত্রীদের যেমন প্রি স্কুল অথবা নার্সারিতে আমরা যেভাবে করাই আর কি, ছাত্রছাত্রীদেরকে পেন্সিল অথবা চক পেন্সিল দিয়ে স্লেট দিয়ে আমরা ওর নিজের ইচ্ছা মতো লেখার সুযোগ দেই। ও যা পারবে তা নিজে কলম দিয়ে বা উড পেন্সিল দিয়ে লিখবে বা চক পেন্সিল দিয়ে লিখবে। এটাকে বলা হয় ফ্রি রাইটিং, যাহাতে ওর যেগুলা মাসেল আছে মাসেলের ডেভেলপমেন্ট হয় এই জন্য। তো এটাকে কি বলা হয় দেখুন অপশনগুলি, রাইটিং সেন্টেন্সেস উইথাউট অ্যাপ্লাইং হার অর হিজ মাইন্ড, এটাকে কি ও কি সেন্টেন্স লিখবে? ফ্রি রাইটিংয়ে তো সেন্টেন্স লিখবে না, কাট করে দিন। এক্সপ্রেসিং আইডিয়াস উইথাউট গিভিং মাচ অ্যাটেনশন টু স্পেলিং অ্যান্ড গ্রামার, ও নিজের আইডিয়াকে এক্সপ্রেস করবে কিন্তু গ্রামারে এবং বানানে জোর দেবে না, এটা কি হবে? এটাও তো এখানে হতে পারে, এক্সপ্রেসিং আইডিয়াস উইথাউট গিভিং মাচ অ্যাটেনশন। ও এটা শুদ্ধ উত্তর হবে, কেননা এখানে নিজের আইডিয়াকে কি করবে? ও শেয়ার করবে, কিন্তু বানান ও ভুল করছে না শুদ্ধ করছে, গ্রামারও ঠিকঠাক হচ্ছে কি না সেটা না দেখে কি করবে? ফ্রি রাইটিংয়ের মধ্যে লিখবে। আমরা যে ফ্রি রাইটিং প্রোভাইড করে থাকি, এই ফ্রি রাইটিং আমরা মাস্কুলার ডেভেলপ করার জন্য পেনম্যানশিপ করি, আমি এটা ভুল বলেছিলাম, পেনম্যানশিপ আমরা বিল্ড আপ করে থাকি। ফ্রি রাইটিংয়ের মধ্যে নিজের আইডিয়াকে নিজের মতো করে যে শব্দ ভালো লাগবে সেই শব্দকে আপনি ইউজ করতে পারবেন ফ্রি রাইটিংয়ের মধ্যে। আমি অল্প আগে ভুল বলেছিলাম, সরি। তো এই ফ্রি রাইটিংয়ের শুদ্ধ উত্তর হয়ে যাবে, কেননা ফ্রি রাইটিংয়ের মধ্যে গ্রামার স্পেলিং ইত্যাদির মধ্যে বেশি জোর দেওয়া হয় না, কী করে নিজের থট প্রসেসকে নিজের মেন্টাল থিঙ্কিংকে আমরা এক্সপ্লোর করে থাকি বা এক্সপ্রেস করে থাকি ইন ফ্রন্ট অফ আদার্স। ঠিক আছে, দেয়ারফর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 50 দেখুন, সুশীলা ডিসকাসড এ শর্ট স্টোরি ইন দ্য ক্লাসরুম। সুশীলা নামক একজন শিক্ষিকা নিজের শ্রেণীকক্ষের মধ্যে একটি ছোট গল্প আলোচনা করলেন, অ্যান্ড আস্কড হার স্টুডেন্টস টু রাইট অ্যান আর্টিকেল ফর এ নিউজ পেপার অন দ্য থিম অফ দ্য স্টোরি। আর নিজে যে গল্প উনি পড়ালেন এই গল্পের থিমের উপর নির্ধারিত একটি নিউজ পেপারের জন্য আর্টিকেল লেখার জন্য উনি ছাত্রছাত্রীদেরকে কাজ দিলেন। হোয়াট ইজ দ্য রাইটিং নোন অ্যাজ, আর এই লেখনকে কি বলা হয়? লং আনসার, শর্ট এসে, রাইটিং ফর এ নিউজ পেপার, এক্সট্রাপোলেটিভ রাইটিং। বলুন তো কী হবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার? লং আনসার এখানে হবে না, শর্ট এসেও এখানে হবে না, রাইটিং ফর এ নিউজ পেপারও হবে না, এক্ষেত্রে হয়ে যাবে এক্সট্রাপোলেটিভ রাইটিং। এ ধরনের যে কাজ আমরা দিই ছাত্রছাত্রীদেরকে নিজের মতো করে এক্সপ্রেস করার জন্য, সম্পূর্ণ নতুন এক কনসেপ্ট, নতুন এক আইডিয়া এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সট্রাপোলেটিভ রাইটিং। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 51 কি বলছে? ইন্টারেক্টিভ লিসেনিং মিনস, এখানে দুবার হয়ে গেছে লিসেনিং, এখানে একবার হবে। ইন্টারেক্টিভ লিসেনিং মানে কি? ফেব্রুয়ারি 2016-তে কোয়েশ্চেনটি এসেছিল। কেয়ারফুলি ফর ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, এটা কি ইন্টোনেশনকে মনোযোগ দিয়ে শোনা? না, এটা হবে না। তারপর অপশন বি কি বলছে দেখুন, টু জাজ দ্য স্পিকার্স মুড অ্যান্ড টোন, বক্তার মুড এবং টোনকে বোঝা। অবশ্যই ইন্টারেক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে আমরা কী করতে পারি? বক্তার মুডকে বুঝতে পারি, কি অবস্থার মধ্যে উনি কথা বলছেন, ওনার টোন কর্কশ, ওনার টোন হ্রস্ব, দীর্ঘ, তীব্র, এটা আমরা বুঝতে পারি। তাই বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 52 দেখব। তারপর দেখুন, স্ক্যানিং ইজ এ রিডিং অ্যাক্টিভিটি হুইচ হেল্পস দ্য লার্নার্স টু ফর্ম অফ দ্য টেক্সট। ঠিক আছে, স্ক্যানিং এমন একটি রিডিং অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি একজন শিক্ষার্থীকে কিসে সাহায্য করে? ড্র আউট ইনফরমেশন বের করতে সাহায্য করে, অবশ্যই ইনফরমেশন ড্র করতে সাহায্য করে। তবু বি অপশনকে বলছে দেখি, এনরিচ দ্য ভোকাবুলারি, না, স্ক্যানিং ভোকাবুলারি এনরিচ করে না। তারপর দেখুন, ডেভেলপ কম্পিটেন্স ইন দ্য লিঙ্গুইস্টিক আইটেমস, যেমন গ্রামাটিক্যাল নলেজের ক্ষেত্রে নিজের কম্পিটেন্সকে বৃদ্ধি করে, না, এটাও হবে না। দেন নো দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস, শব্দের অর্থ জানা, এটাও হবে না। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 53 দেখুন, ফর প্রসেস রাইটিংয়ের জন্য হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পয়েন্টস শুড বি ফলোড, নিচের কোন পয়েন্টগুলিকে ফলো করা দরকার? প্রসেস রাইটিংয়ের জন্য নিচের কোন পয়েন্টগুলিকে ফলো করা দরকার? ইউজ অফ পার্সোনাল প্রোনাউন্স, ব্যক্তিগত প্রোনাউনকে ইউজ করা দরকার না, শুধুমাত্র যে পার্সোনাল প্রোনাউনকে ইউজ করে প্রসেস রাইটিং করা হয় এটা নয়। অর্গানাইজেশন অফ পয়েন্টস,
পয়েন্টসগুলিকে 1 2 1 2 3 এভাবে কারেক্টলি অর্গানাইজ করা, এটাও কিন্তু প্রসেস রাইটিংয়ের অন্তর্গত নয় বা মূল বিষয় নয়। ওয়ার্ড লিমিট প্রসেস রাইটিংয়ের মধ্যে 500 ওয়ার্ড 200 ওয়ার্ড এমনটা করা হয় না, এমনটা এক্সামিনেশনের মধ্যে করা থাকে বা অ্যাসাইনমেন্টের মধ্যে থাকে। তারপর দেখুন অপশন ডি লজিক্যাল সিকোয়েন্স। ইয়েস, প্রসেস রাইটিংয়ের মধ্যে লজিক্যাল সিকোয়েন্স থাকা বাঞ্ছনীয়। লজিক্যালি যে পয়েন্ট ইস্যু থাকবে, রেইজ করা হবে, সেই পয়েন্টগুলি যাতে লজিক্যাল সিকোয়েন্সে 1 2 3 4 এভাবে হয়, সেটা প্রসেস রাইটিংয়ের অন্তর্গত। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 54 দেখুন এখন। ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য লার্নার্স প্রনাউন্সিয়েশন এ টিচার ফার্স্ট নিড টু, একজন শিক্ষার্থীর উচ্চারণকে উন্নত করার জন্য একজন শিক্ষককে প্রথমে কী করা দরকার? দেখুন অপশনগুলি কি বলছে। ইউজ রেকর্ডেড মডেল অফ সাউন্ডস, রেকর্ডেড মডেল অফ সাউন্ডসকে ব্যবহার করতে হবে, মানে রেকর্ড করা আছে এমন সাউন্ড, এমন ধ্বনি শিক্ষার্থীকে শোনাতে হবে, অবশ্যই করতে হবে। ডু প্রনাউন্সিয়েশন ড্রিলস, প্রথমে আপনি প্রনাউন্সিয়েশন ড্রিল করলে কাজ চলবে না, কাট করে দিন। শো দ্য ডকুমেন্টারি অর ফিল্ম অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ভাষার ডকুমেন্টারি মানে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকবে, যে ভাষায় শিক্ষক ক্লাস নেবেন ওই ভাষার উপরে ডকুমেন্টারি বা ফিল্ম দেখাবেন, মোটেই না। আস্ক দ্যাম টু রিড মোর, ও পড়তেই পারছে না, প্রথমবার আপনি গিয়ে ওকে পড়ার জন্য বলবেন, মোটেই না। তাই আনসার হয়ে যাবে এ। নেক্সট দেখুন কোয়েশ্চেন নাম্বার 55। ফ্রেন্ডস, আমরা লাস্ট মোমেন্টে এসে গেছি, আর মাত্র 5টি কোয়েশ্চেন আছে। প্রবলেমস অফ স্পেলিং এরর্স অফ দ্য স্টুডেন্টস ক্যান বি ইজিলি সলভড থ্রু, মানে স্পেলিং এররের যে সমস্যা রয়েছে ছাত্রছাত্রীদের, এই স্পেলিং এররের সমস্যা কিভাবে সমাধান করা যায়? ডিকশনারি, টেক্সট বুকস, ডিকটেশন, টিচিং এইডস। বলুন তো কী হবে এই প্রশ্নের কারেক্ট আনসার? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন সি। মনে রাখবেন, স্পেলিং এররকে ঠিক করার সবচেয়ে কারেক্ট রামবান ইলাজ হলো ডিকটেশন। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 56 দেখুন। এ গুড লিসেনার ক্যান, একজন ভালো শ্রোতা কী করতে পারে? দেখুন একজন ভালো শ্রোতা কী করে? কারেক্টলি রেসপন্ড টু এভরি কোয়েশ্চেন আস্কড, একজন ভালো শ্রোতা সঠিক জবাব দিতে পারে প্রত্যেক প্রশ্নের। অবশ্যই হতে পারে, তবু বেশি আমরা একবার দেখে নিই। রিকগনাইজ হাউ ইন্টোনেশন ইজ ইউজড, না, শুধুমাত্র ইন্টোনেশনকে রিকগনাইজ করলে কাজ চলবে না। প্রনাউন্স ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড কারেক্টলি, প্রত্যেকটি শব্দকে শুদ্ধভাবে উচ্চারণ করলেও কাজ চলবে না। আন্ডারস্ট্যান্ড হাউ টু স্পেল এ ওয়ার্ড, কীভাবে একটি শব্দকে বানান করতে হয় সেটাও জানলে কাজ চলবে না। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57। ইন অর্ডার টু হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ভাষা দক্ষতা অর্জন করার ক্ষেত্রে হুইচ ওয়ান ইজ নট এসেনশিয়ালি রিকোয়ার্ড, নিচের কোনটি গুরুত্বপূর্ণভাবে বা খুব বিশেষ দরকার নয়? নট রিকোয়ার্ড আপনাকে বলতে হবে। এফিসিয়েন্সি, দেখুন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্জন করার ক্ষেত্রে কি এফিসিয়েন্সি দরকার? এফিসিয়েন্সি লাগে না, আমরা কাট করতে পারি ফ্লুয়েন্সি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি একজন শিশুর ভাষা দক্ষতা কতটুকু হয়েছে সেটা যদি আমরা যাচাই করতে চাই, তাহলে ও এফিসিয়েন্টলি কথা বলছে কিনা, ও কঠিন শব্দের উত্তর অর্থ বলতে পারছে কিনা, ও কঠিন শব্দ প্রয়োগ করে কথা বলছে কিনা সেটা আমরা দেখব না, এটা কাট করে দিলাম। কিন্তু ও অনর্গল কথা বলতে পারছে কিনা সেটাকে আমরা যাচাই করব, ফ্লুয়েন্সি। অ্যাপ্রোপ্রিয়েসি, ও সঠিক শব্দের প্রয়োগ করতে পারছে কিনা সেটা যাচাই করব, অবশ্যই করব। অ্যাকিউরেসি, ও শুদ্ধভাবে শব্দ প্রয়োগ করছে কিনা সেটাও যাচাই করব, কিন্তু ও যথেষ্ট শব্দ প্রয়োগ করছে কিনা এটা যাচাই করব না। দেয়ারফর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। নেক্সট প্রসিড টু কোয়েশ্চেন নাম্বার 58। দেখুন ইন্টেন্সিভ রিডিং স্ট্যান্ডস ফর, ইন্টেন্সিভ রিডিং মানে কি? দেখুন রিডিং ফর এনরিচমেন্ট অফ ভোকাবুলারি, ভোকাবুলারির এনরিচ করার জন্য, ডেভেলপ করার জন্য ইন্টেন্সিভ রিডিং করা হয় না। রিডিং ফর প্লেজার, আনন্দের জন্য ইন্টেন্সিভ রিডিং করা হয় না, মনে রাখবেন। এবার দেখুন অপশন সি, রিডিং ফর ডেভেলপিং লিটারারি সেন্সিটিভিটি, লিটারারি সেন্সিটিভিটির জন্য ইন্টেন্সিভ রিডিং করা হয় না। ইন্টেন্সিভ রিডিং এভরি মাইনিউটকে পড়ার জন্য, জানার জন্য করা হয়। আর অপশন ডি বলছে রিডিং দ্য টেক্সট ইন পার্টস ফর ডিটেইলস, ইন্টেন্সিভ রিডিং কী করা হয়? ডিটেইল জানার জন্য করা হয়, পার্ট পার্ট করে, টুকরো টুকরো করে, কিন্তু সব কটা পড়া হবে একদম এভরি ডিটেইলকে জানার জন্য। তাই অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 59। ডিকোডিং স্ট্যান্ডস ফর, আপনাকে বলতে হবে ডিকোডিং মানে কি, ডিকোডিংয়ের অর্থ কি আপনাকে বলতে হবে। দেখুন ডেসিফারিং দ্য সাউন্ডস ইন ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, এই তো কারেক্ট আনসার পেয়ে গেলাম। ডেসিফার শব্দের অর্থ হলো অর্থ উদ্ধার করা, মানে ধ্বনি শব্দের
বা বাক্যের অর্থ উদ্ধার করা, এর নাম হলো ডেসিফারিং বা ডিকোডিং। ঠিক আছে, তবু অপশন বি কি বলছে দেখি, পাসিং অন এ মেসেজ টু আদার্স, না একজনের চেয়ে অন্যজনের ক্ষেত্রে যে মেসেজ কনভে করা হয় এটা হবে না। অনলি রিকগনাইজিং দ্য ডিফারেন্স বিটুইন সাউন্ডস, ধ্বনির মধ্যে শুধুমাত্র তফাৎ নির্ণয় করা, এটাও হবে না। তারপর ফেইলিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য গিভেন টেক্সট, যে টেক্সট দেওয়া হয়েছে সেই টেক্সটকে বুঝতে না পারা, এটাও হবে না। এখানে কি করে অ্যান্সার হলো আশা করি আপনি বুঝলেন। চলুন, this is the last question of today's video, question number 60. A short text is read aloud and then students visualize what the passage describes. একটি সংক্ষিপ্ত টেক্সট প্রদান করা হলো ছাত্রছাত্রীদের, ঠিক আছে, আর এই সংক্ষিপ্ত টেক্সট ছাত্রছাত্রীরা পড়লো, ভিজুয়ালাইজ করলো, ঠিক আছে। তারপর দেন দে টেল দ্য টিচার অ্যাবাউট দেয়ার ভিজুয়ালাইজেশন অর ড্র এ পিকচার, আর তারপর কি করলো, ওরা নিজের মনের মধ্যে যা কল্পনা করেছে সেই কল্পনাকে ওরা একটি পিকচারের মাধ্যমে ড্র করলো। দি অ্যাক্টিভিটি অ্যাসেস স্টুডেন্টস, আর এই অ্যাক্টিভিটি কি করে, মানে ছাত্র কি করছে, প্রথমে একটি সংক্ষিপ্ত টেক্সটকে জুড়ে পড়ছে, সরব পাঠের মাধ্যমে পড়ছে, এবং তখন ছাত্রছাত্রীরা চোখ বুজে বা চোখ খুলে নিজের মনের মধ্যে ভিজুয়ালাইজ করছে, মনের মধ্যে কল্পনা করছে যে এই প্যাসেজটি কি ডেসক্রাইব করলো, কি বর্ণনা করলো। দেন দ্য টেল দ্য টিচার, এবং তখন তারা নিজের শিক্ষককে বলল তাহাদের ডেসক্রিপশন বা তাহাদের ভিজুয়ালাইজেশন সম্পর্কে, তারা মনে মনে কি অনুমান করছে, মনে মনে কি ভাবছে, মনে মনে কি কল্পনা করেছে সেটা সম্পর্কে তাহারা বলল, অথবা মনে মনে যে পিকচার ওরা পেয়েছে, যে মনে মনে ওরা প্যাসেজ সম্পর্কে এক ধারণা, এক ছবি এঁকেছে সেটা সম্পর্কে বলল। এটাকে কি ধরনের অ্যাক্টিভিটি বলা হয়? দেখুন, এটাকে বলা হয় লিসেনিং কম্প্রিহেনশন। কেননা যদি ছাত্রছাত্রীরা এই গল্পকে বা এই শর্ট টেক্সটকে যদি মনোযোগ সহকারে না শুনে, তখন কি ছাত্রছাত্রীরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারবে নিজের মনের মধ্যে? মোটেই পারবে না। তো এটা হলো লিসেনিং কম্প্রিহেনশন। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলকে শিওরলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।